এই এই অর্জুন, তুমি ভীষণ ভীষণ ভালো। বিশ্বাস করো, তোমাকে প্রথম দেখে না আমার সর্বাঙ্গ শিউরে উঠেছে। তোমার একটুখানি পরশ পাওয়ার জন্য আমি যেন পাগল হয়ে গেছি। আমি তোমাকে ভীষণ 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 ভালোবাসি। আমি তোমাকে আরো অনেক 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 কাছে পেতে চাই। গালে দাগ হয়ে যাবে যে, লোকে দেখে বলবে কি? গোপালদা, তুমি বার করো বার করো বার করো, দম বন্ধ হয়ে মরে যাবে যে। কে মরে যাবে গোপালদা? আরে যাকে তুমি লুকিয়ে রেখেছো। গোপালদা, কি আর কি করছ? ভালো মানে কি তো বলে দিচ্ছি। আরে আগে দেখিও ছবিটা কার। বলছি তো বলবো না আমি কিছুতেই বলবো। আমি জানি ও ছবি কার। ও ছবি হচ্ছে অর্জুনের গো, অর্জুনের। অর্জুনকে মানে তুমি অর্জুনকে ভালোবেসে ফেলেছো। সব জেনে ফেলেছে গোপালদা। লক্ষ্মী আমার দাদা, তুমি এই কথা যেন বাপিকে বলো না গোপালদা। বলবো না। বলবে না তো? কিন্তু আমাকে তো আবার বিশ্বাস নেই। কেন? এই ধরো বিরাট গরম পড়েছে, পেটে গ্যাস হয়ে গেছে, আর জ্বরের ঘরে ভুল বকতে গিয়ে এই যদি তোমাদের ব্যাপারটা মুখ ফসকে বেরিয়ে যায়, তাহলে আর কি হবে? কি হবে? 10টা টাকা ছাড়ো দেখি। হ্যাঁ, আরে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নেবো, পেটটা ঠান্ডা হয়ে যাবে, তাহলেই তোমাদের ব্যাপারটা আরে মুখ ফসকে বেরিয়ে যাবে না। তাহলে এই নাও 10 টাকা। তাই বলে এটা যেন ঘুষ ভেবো না, এটা কিন্তু আমি ধার নিলাম, পরে ফেরত দিয়ে দেব। তুমি তোমার কাছে রেখে দাও। তোমার কাছে রেখে দাও, এটা পরে আর দিতে হবে না। আরে বলবো না বলবো না বলবো না বলবো না। আমাদের কথাটা বলো না প্লিজ। বলবো না। বলবে না। বলবো না। সত্যি বাবা, একটু ধরা পড়ে গেছিলাম। এই যে মশাই, তুমি আমাকে দেখে মুচকি মুচকি হাসছো। হ্যাঁ, একটিবার আমার সামনে এসো না, তোমাকে আমি মজা দেখাবো। দুষ্টু কোথাকার। কি মজা দেখাবেন সাধনা দেবী? কি তুমি? আরে বাবা, একেবারে আপনি থেকে তুমি। অর্জুন, আপনি বোধহয় ভুল করছেন সাধনা দেবী। ভুল করে তো আমি নির্ভুল হতে চাই অর্জুন। প্রেমে পড়ে প্রলাপ বকছো তুমি। বিলাপের তো কোনো কারণ নেই। আমি যে আমার ভালোবাসার গণ্ডি শুধুমাত্র তোমাকে দান করতে চাই সাধনা। অর্জুন, বিশ্বাস করো, তোমাকে প্রথম দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সারাটা জীবন এমনি করে তোমার পাশে থাকতে চাই, আর শক্ত করে তোমার হাতটাকে ধরে আমি বলতে চাই, পাড়িয়ে দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়িয়ে জানিব, তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি। সাধনা, তুমি আছো, আমি আছি। আজির হৃদয়ে ভালো বেশে 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 লিখে দিলে নাম, তুমি এসে এসে এসে। আজির হৃদয়ে ভালো বেশে লিখে দিলে নাম, তুমি এসে। যেন সাগরে নদী মেশে দিলে মন, তুমি এসে। কত যে আলোয় ভরা সুদূরে লগনে, তুমি এলে কাছে ওগো এই শুভ লগনে। কত যে আলোয় ভরা সুদূরে গগনে, তুমি এলে কাছে ওগো এই শুভ লগনে। মন চায় তারে অনুরাগে দোলা লাগে, দেখে না কাছে তুমি হেসে। মনে নাও আরো কাছে এসে। আজির হৃদয়ে ভালোবেসে
লিখে দিলে নাম তুমি। কেটে দিন সিনটা এখানেই কেটে দিন। কি তুমি? হ্যাঁ, আমি আসতে বাধ্য হলাম কারণ কিছুক্ষণের মধ্যেই ম্যানেজার মিস্টার রবি ব্যানার্জি এখানে আসছে। কেন আসবেন তিনি? কেন এখানে আসবেন? বলা নেই কোন হুট করে তিনি কেন এখানে আসবেন? তুমি তাকে বলে দিও পল্লবী। কি বলবো বলুন? বলবে মিস গুপ্তা বলেছে উইদাউট নোটিশে যদি ফার্দার কখনো কোনদিন যেন এই কোয়ার্টারে না আসে। সাধনা দেবী খুব রেগে গেছেন, তাই না অর্জুন বাবু? আমি জানি না, আমি কিন্তু আপনার সব খবর জানি। কাজে লাগবে না, কারণ সিট খালি নেই। আরে কি করে থাকবি? সিটে যে বসে আছে ওই সাধনা গুপ্তা। আরে আপনি তো দেখছি মিস গুপ্ত প্রেস পঞ্জিকা, তিথি নক্ষত্র জোয়ার ভাটা সবই আপনার মুখস্থ। আমার মুখে কি আছে জানি না, কিন্তু কিন্তু আমার চোখে আছে অফুরন্ত নেশা। নেশা? এই বুকে আছে অকৃত্রিম ভালোবাসা। ভালোবাসা? আমার সর্বাঙ্গে জড়িয়ে আছে তোমাকে তোমাকে আপন করে কাছে পাবার স্বপ্ন মধুর আশা। ছাড়ো 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 বলছি, ছাড়ো। বাবা গুপ্ত অ্যান্ড কোম্পানি 6 মাসের অফিসার প্রেমের অফিস ভালোভাবেই চালাচ্ছেন। আজে কথা বলবেন না মিস্টার রবি ব্যানার্জি। কি বললেন? আমি আপনাকে দূর থামুন না ম্যানেজার বাবু। মিস পল্লবী ফার্দার একটা কথা না বলে তুমি ইমিডিয়েট অফিসে চলে যাও। কেন? আর কিছুক্ষণ থাকলে কি খুব ক্ষতি হতো? আর সব মহিলা চাকরি করতেছে আড্ডা মারাটাই ওর কাজ। হে, আপনি তো দেখছি ভীষণ গাড্ডায় পড়ে গেছেন মিস্টার রবি ব্যানার্জি। মিস্টার অর্জুন মর্চা কাকে আপনি চার্জ করছেন মিস্টার রবি ব্যানার্জি? আমি বাড়িতে বিবাহিত স্ত্রী থাকতে মিস পল্লবীর সঙ্গে প্রেম করতে আপনার লজ্জা করছে না? অর্জুন বাবু কাবু করতে চাইছেন আপনি মিস্টার সেবাব্রত গুপ্তকে। নিজে পুলিশ অফিসারের ছেলে হয়ে নিজেকে পুলিশ মনে করে আমার সঙ্গে পাঙ্গা লড়তে হাত বাড়িয়েছেন, কিন্তু পারবেন না। মনে রাখবেন, আমার নাম অর্জুন। অর্জুনের আর এক নাম সব্যসাচী। আর সব্যসাচীর সব দিকেই চোখ। হ্যাঁ, সব্যসাচীর সব দিকে চোখ না, তোমার সবের দিকে চোখ। তোমার ওই চোখ দুটোকে আমি টেনে তুলে ফেলবো। তুমি কি জানো? প্যারাডাইস হোটেলে এক অসাধারণ তন্নির সুন্দরী যুবতীর আত্মহত্যা। স্যার কাশ্মীর সীমান্তে ব্যান্ডেলের খাবারের দোকান থেকে পুলিশ উদ্ধার করেছে 30 লাখ টাকার কোকেন ও হেরোইন। দোকানদার পলাতক। আমি একটা কথা বলছিলাম স্যার। শিলাম নদীতে নৌকা ডুবি, এ পাতায় ভৈরব অপেরা যাত্রার বিজ্ঞাপন। বৌমা তোমার পায়ে নমস্কার। আমি আর এ বলছিলাম- পাতায় খেলার খবর। আমি বলছিলাম স্যার 6 মাসের মধ্যে অর্জুন ভট্টাচার্য অনেক দূর এগিয়ে গেছে। আমাই কারেক্ট? হ্যাঁ স্যার, আমার মনে হয় তাকে একটু টাইট দেওয়া উচিত। তুমি দিয়ে দাও। আমি ইয়েস, তুমি আমার রাইট হ্যান্ড মাই বয়। তুমি যে আমার কর্মচারী এ কথা আমি কোনোদিনও ভাবি না, কারণ তুমি আমার ছেলের মতো। সে আমি জানি স্যার, সে আমি জানি। সেই জন্যই তো ওই অর্জুনের উপর আমি তীক্ষ্ণ দৃষ্টি রাখি। আর কেন রাখি জানেন? কেন? ওই যে আপনি কোথায় কোথায় বলেন আমি আপনার ছেলের মতো। ওই জন্য। মেষ রাশি জাতক রবি ব্যানার্জি, তোমার ঠিকুজি কুষ্টি আমার জানা। শুধু জানি না কোথায় আছে তোর শয়তানি মা ভারতী আর তোর ভাই সোম। না স্যার, আজ সোম নয়, মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। হ্যাঁ স্যার, আজ এই উত্তরবঙ্গে একটা বেবি ফুড সাপ্লাই লাস্ট ডেট। আপনি আপনি এই চালানটা একটা সই করে দিন স্যার। দাও। হ্যাঁ স্যার। তোমাকে একটা কাজ করতে হবে অর্জুন। হ্যাঁ স্যার, বলুন। দত্ত অ্যান্ড কোম্পানির একমাত্র কর্মচারী রবি ব্যানার্জির উপর তোমাকে একটু নজর রাখতে হবে। কেন স্যার? মিস্টার রবি ব্যানার্জি তো আপনাকে ভীষণ শ্রদ্ধা করেন। হ্যাঁ করে, মুখে শ্রদ্ধা করে, আর মনে মনে বিশ্বাস করি তোমাকে। কারণ তুমি আমার ছেলের মতো। নেভার। ওই আমার কাছে ছেলের মতো, বাবার মতো এই কথাগুলো আপনি বলবেন না স্যার, কারণ ওই মতো শব্দটাতে আমার একটা ভীষণ ঘৃণা জমা হয়ে আছে। আমি আপনি আমার মালিক, আর আমি আপনার
কর্মচারী, এর মাঝখানে ছেলের মতো বাবার মতো কোনো শব্দ থাকবে না। কারণ কারণ আমি আপনার বেবি ফুড খাওয়া বেবি নই, আমি আমার মায়ের বুকের দুধ খাওয়া একে দুর্ভিক্ষের যেসু, আমি এখন সৃষ্টি অর্জন। আমি তাতিয়া তাতিয়া মাতিয়া পেরিয়ে স্বর্গ পাতাল পড়ত। আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, আজকে আমার খুলিয়া গিয়েছে সব বাঁধ। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আমি বসন্তে সন্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে, উপাধি খুলিব ওদিন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে। সেই জন্যই তো তোমাকে আমার কাজে নিয়োগ করেছি অর্জুন। স্যার দিয়ে দিন। আরে আসুন আসুন সঞ্জয় বাবু, একেবারে সাদা পোশাকে। হ্যাঁ স্যার, সাদা পোশাকে আসতো, কারণ আমাদের বড়বাবুর দৃষ্টি তো আপনি জানেন। হ্যাঁ আমি জানি, কিন্তু সে আমাকে জানে না। বলুন ইন্সপেক্টর অনিরুদ্ধ বাবু কত টাকা চেয়েছে? শুধু টাকাই চাইনি স্যার, তবে টাকার আগে চেয়েছে মিস পল্লবী কি। মিস পল্লবী পাবে। তারপর কি? আপনি পবিত্র নির্মলকে ডাকুন। বাবা বাবা বাহ, দারুণ মেকআপ নিয়েছো। হ্যাঁ স্যার, একেবারেই চেনা যাচ্ছে না। কি করে চেনা যাবে? শত্রু যখন বন্ধু সেজে আসে তখন কি কেউ চিনতে পারে? হনুমান যখন ব্রাহ্মণ সাজে রাবণের মৃত্যুবান চুরি করেছিল তখন কি কেউ তাকে চিনতে পেরেছিল? না। যাক, তোমরা সবাই নিজের নিজের কাজে চলে যাও, আর আমি ততক্ষণ কালকের সবাই দেশের মঙ্গল কামনা করে যে ভাষণ দেব তার একটা খসড়া করে নিই। নির্সা নিন, আপনি খসড়া করুন। আমরা আমাদের ঘটনা বুঝে নিই স্যার। আচ্ছা ওকে। কালকের সভায় আমি বলবো, বন্ধুগণ, কাশ্মীর সমস্যা আমাদের জাতীয় সমস্যা। দেশের বিচ্ছিন্নতাবাদ, পূর্ব ইউরোপের রাজনৈতিক পরিবর্তন, পাঞ্জাবে উগ্রপন্থীদের আক্রমণ, অসমে বড় আন্দোলন, সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নতুন কিছু বেবি চাই। আর বন্ধুগণ, এদেশের ৮০ কোটি বেবিদের হাত শক্ত করার জন্য চাই গুপ্ত এন্ড কোম্পানির অরিজিনাল বেবি ফুড। নমস্কার। হাসতে ইচ্ছা করছে না, ভাবতে ইচ্ছা করছে না, কোনো কিছুই করতে ইচ্ছা করছে না। সঞ্জয় টাকা নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমার কোনো কিছুই করতে ইচ্ছা করছে না। কিন্তু সঞ্জয় এখনো টাকা নিয়ে আসছে না কেন? ফিরে এসেছি স্যার, ফিরে এসেছি। কোনো রকমে গাড়ি চালিয়ে জীবন টাকা নিয়ে কোনো রকমে আমি পালিয়ে এসেছি। অমন করে হাঁপাচ্ছ কেন? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট স্যার, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। মানে লোকটোক চাপা দিয়েছো? স্পট ডেড? না স্যার, অ্যাক্সিডেন্ট পুরোপুরি হয়নি, হতে হতে বেঁচে গেছে। একটা ভয়ঙ্কর দুঃসাহসী যুবক বাচ্চাটাকে সরিয়ে না নিলে বাচ্চাটা হয়তো শেষ হয়ে যেত। আজে বাজে কথা বাদ দিয়ে আগে বলো, মিস্টার গুপ্ত তোমাকে কত টাকা দিয়েছে? শালা সুরের বাচ্চা সেবাব্রত গুপ্ত টাকা আমার হাতে দেয়নি। তাহলে কার হাতে টাকা দিয়েছো? ওই হারামের বাচ্চা সেবাব্রত গুপ্ত তোমাকে বিশ্বাস করেনি। শালা মাংসবাজি পেয়েছে, কায়দা করে ১ লরি ডাক বিদেশে পাচার করে দিলাম, আর টাকার বেলায় শালা টেলিফোনটাও কাল থেকে বিধবা হয়ে পড়ে আছে। কাজ করে না স্যার, কাজ করে না। কোনো শালা সরকারি কর্মচারী ঠিক ভাবে কাজ করে না। তুমি ঠিক বলেছো সঞ্জয়, তার জন্যই তো দেশটা জাহান্নামে যাচ্ছে। যাচ্ছে মানে চলে গেছে। তোমরা চিনতে পারছেন না স্যার? কি করে পারবেন? এখন যে আমরা ছদ্মবেশে আছি। ছদ্মবেশে? হ্যাঁ স্যার, বহুরূপী ছদ্মবেশী। আপনারাও যেমন ছদ্মবেশী, আমরাও তেমনি ছদ্মবেশী। পবিত্র? আরে পবিত্র তুমি? হ্যাঁ স্যার। আরে হচ্ছে নির্মল। বাবা বাবা, দারুণ ছদ্মবেশ ধরেছো, একেবারে চেনাই যাচ্ছে না। কি করে চেনা তো আপনাদেরও জানি না স্যার। পুলিশের পোশাক পরে যা চালিয়ে যাচ্ছেন, আর চালিয়ে যাচ্ছেন বলেই দেশটা জাহান্নামে যাচ্ছে। এই শালা পবিত্র, তুই যে লাইন চেঞ্জ করার কথা ভাবছিস, মাঝে মাঝে তোর মুখে উল্টো পাল্টা কথা শুনছিস। ঠিকই শুনেছিস, অর্জুন বাবুর মতো আমিও সিস্টেমটা চেঞ্জ করার কথা ভাবছি। পবিত্র, শুধু অর্জুন বাবুর নামটা শুনে আপনারা চমক করলেন। সে কি দারুণ দুঃসাহস নিয়ে একটা ঝাঁপিয়ে পড়ে একটা বাচ্চা তার মাকে বাঁচালো, তা যদি আপনারা দেখতে যাকে। এই নিন আপনাদের টাকা, আর আমি চললাম।
তুমি চলে যাচ্ছ তোমার ভাগের টাকাটা। আমার প্রথম ভাগ শেষ, এবার বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ শুরু। ব্যাপারটা আপনারা বুঝবেন না স্যার, পবিত্র পাপের লাইন থেকে পা তুলে নিতে চাইছে, মরবে। স্বভাবগত গুপ্তকে তার চিনে না। চলুন স্যার, তোমার ভাগের টাকাটা। আমি আমার ভাগের টাকা অনেক আগেই বুঝে নিয়েছি। তার মানে তোমরা তো ঠিকঠাক ভাগ দিতেন না, যেটা করতেন সেটা হলো বাঁদরের পিঠে ভাগ। নির্মল, এটা নবনীতি সুধার গল্প। চলি স্যার, আবার থানায় দেখা হবে। শালা আজকাল সমাজ বিরোধী গুলো কালচার। হ্যাঁ স্যার। সঞ্জয়, তুমি এই টাকা ভর্তি অ্যাটাচিটা শিবানী লাহিড়ির লাশের পাশে রেখে দিয়ে ঢাকা দিয়ে দাও। শিবানী লাহিড়ী মৃতদের পাশে 50,000 টাকা ভর্তি অ্যাটার্জি, অথচ শিবানী লাহিড়ী মাত্র 5 টাকার জন্য আত্মহত্যা করেছে। এটা রিপোর্টে প্রকাশ, এটা সমাজতান্ত্রিক আত্মহত্যা। শালা আজকাল চোর চিটিংবাজ সিপাহী সঞ্জয়টাও মাঝে মাঝে মহাভারতের যুগে ফিরে যায়। অনির্ধ, এই হাটটা তুমি মালখানায় জমা দিয়ে এসো। আরে কি হলো? এতক্ষণ দেখা কিছু নেই, এটা একটা ছিনতাই করা হার, কারো দেয়া উপহার নয়। উপহার আপনি নিতে দিলেন কই স্যার? কি বলে? বললাম তখন বুঝবেন যখন আপনার পুলিশের চাকরিটা থাকবে না স্যার। Get out! I say get out from here! কর্তব্যের গেট পেরিয়ে যে এখনো আপনার সামনে এসে পৌঁছায়নি, তাকে আপনি গেট আউট কেন বলছেন স্যার? কে তুমি যুবক? আমার নাম অর্জুন। তোমার কোলে ঘুমিয়ে থাকা ছেলেটি কে? অর্জুন পুত্র অভিমন্যু নিশ্চয় নয়, হয়তো কর্ণপুত্র বিশ্বকেতু হলেও হতে পারে। আমার সঙ্গে রহস্য করে কথা বলছো, সাহসটা তোমার কম নয় তো আপনি যুবক? তো জানেন দারোগা বাবু, অর্জুন দুঃসাহসী ছিল বলেই ভগবান শ্রীকৃষ্ণ তার রথে সারথি হয়েছিলেন। বাহ, অপূর্ব তোমার শাস্ত্র জ্ঞান। শুধু শাস্ত্র নয় দারোগা বাবু, আমি এক জান্তব ইতিহাসের ছাত্র। বিজ্ঞান আমাকে অজ্ঞান করতে পারেনি। কি বললে? আমার ভূ গোল নয়, পড়া রুটির মতো পাতলা, তাই তো পাগলের মতো চিৎকার করে বলতে ইচ্ছে করে, কবি সুকান্ত তুমি ঠিকই লিখেছ, পূর্ণিমার চাঁদ জানো ঝলসানো রুটি। তুমি সুকান্ত পড়েছ, কিন্তু রবীন্দ্রনাথ পড়নি। রবীন্দ্রনাথ, যাহারা তোমার বিষয়ে সেবায়ও নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছো ভালো? এই দারোগা বাবু, এই কবিতার লাইনগুলো আমার মা আমাকে বারবার ধরে শোনায়। তোমার মায়ের নাম কি? আরতি ভট্টাচার্য। তোমার বাবার নাম? আমার বাবা নেই। বাবা নেই? না নেই। আমি শুধু আমার মায়ের ছেলে। ছেলেবেলায় আমি যখন আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা ও মা, আমার বাবার নাম কি, মা তখন কাঁদতে কাঁদতে বলতো, ওরে খোকা তোর বাবার নাম ভগবান। আমি তখন ছুটে গিয়ে আমার দাদুকে বলতাম, ও দাদু বলো না আমার বাবার নাম কি। দাদু তখন বলতো, ওরে দাদু ভাই তোর বাবার নাম ভগবান। আর তখন এই বাড়ি থেকে থালা বাটি গ্লাস সমস্ত কিছু ছুঁড়ে চিৎকার করে বলতাম, ভগবান যার বাবা তার মাকে এমন করে কাঁদতে হয় কেন কেন কেন? কি অপু, তুই এখানে? আরে আমি তো ভাবতে পারছি না তুই এখানে কিভাবে। পুলিশের গাফিলতিতে তাহলে পুলিশ অফিসারের নাতিরও অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট? কার গাড়িতে? গাড়ির নাম্বারটা কত? গাড়ির নাম্বার দেখে সুযোগ পাইনি বাবা। এই ভদ্রলোক আমাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। কি হয়েছিল বৌমা? আপনাদের কথা মতো আপনাদেরকে ঠিক জায়গাতে পৌঁছে দিয়েছি। এবার তো আমি চলি। কোথায় যাচ্ছ আঙ্কেল? কি বললে? আঙ্কেল মানে কাকা। তুমি বুঝি ইংরেজি পড়োনি আঙ্কেল? শুধু ইংরেজি নয় রে অপু, প্রথম জীবনের প্রথম ভাগটাই আমার পড়া হয়ে ওঠেনি। অর্জুন, যাবার আগে আমাদের চিকিৎসা খরচের টাকাগুলো নিয়ে যাও ভাই। ভাই? ঠিক তোমার মতো একটি ছেলে যদি আমার দেওর হতো, তাহলে তো তাকেও আমি ভাই বলেই ডাকতাম। চুপ করো বৌমা, চুপ করো। ওই মতো শব্দটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না। এই নাও 500 টাকা। আপনার নাতি আমাকে আঙ্কেল বলে ডেকেছে, উনি আমাকে দেওর বলেছেন, আর আপনি শুনিয়েছেন আমার মায়ের মুখে উচ্চারিত কবিতার কয়েকটা লাইন। তাই জীবনের লাইনটা আজ কেমন যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। হে দারোগা বাবু, ওই টাকাগুলো আপনি রেখে দিন। টাকাটা নেবে না? কি করে নেব? কাকা হয়ে ভাইপোর চিকিৎসার টাকা, দেওর হয়ে বউদের চিকিৎসার টাকা আমি কি কখনো হাত পেতে নিতে পারি দারোগা বাবু?
কখনো না, কখনো না। তাহলে তাহলে একটা জিনিস নিয়ে যাও অর্জুন। কি জিনিস দারোগা বাবু? যে জিনিস চোখে দেখা যায় না, যার রূপ বর্ণনা করা যায় না, ভাবে ভাষায় ব্যঞ্জনায়। দারোগা বাবু, অর্জুন, অর্জুন, তোমাকে দেখার পর থেকেই তোমাকে স্পর্শ করার লোভ আমার এই বুকটাকে সমুদ্রের মতো উত্তাল করে তুলেছে। অর্জুন, তুমি নিয়ে যাও সেই বঞ্চিত পিতৃত্বের ব্যথা ভরা আকার। দারোগা বাবু, এসো অর্জুন, এসো আমার বুকে এসো অর্জুন, আমার বুকে এসো অর্জুন, টাটা আঙ্কেল, টাটা। মা, ও মা, যা বাবা, কারোর কোনো সারা শব্দ নেই। মা, দাদু কেউ কি বাড়িতে নেই? বলছি বাড়িতে কি আছে? আপাতত আমি। কি দরকার? কাকে চান আপনি? এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আগে হ্যাঁ, আপনি? আমি মানে আমার নাম সাধনা, সাধনা গুপ্ত। বাবার নাম সেবাব্রত গুপ্ত। আশ্চর্য তো, এই বাড়িতে আমি কখনো কোনোদিন আসিনি। আর আপনি আমার নাম পেয়ে জানলেন কি করে? আপনি না আসলেও আপনার ছবি এই বাড়িতে অনেক আগেই এসে গেছে, তাই আপনার ছবির সঙ্গে মিলে আপনাকে ঠিক চিনতে পেরেছি। তাহলে আমিও কিন্তু তোমাকে চিনতে পেরেছি জয়। আরে বাবা, এই যে দেখছি আমার উপরেও যায়। আমি না হয় আপনার ছবি দেখেছিলাম, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? তোমার দাদা অর্জুনের মুখে তোমার কথা অনেকবার শুনেছি। তোমার বাবা মা কেউ নেই, অর্জুন তোমাকে বস্তি থেকে তুলে নিয়ে সেখানে আশ্রয় দিয়েছে, তাই তো? আপনি? আর আপনি নয়, আপনি। এবার থেকে তুমি আমাকে তাহলে আদেশ করুন দেবী, আজ থেকে আমি তোমাকে বৌদি বলে এই ডাকি। না, খবরদার, খবর দেবে যে একদম আমাকে বৌদি বলে ডাকবে না। বৌদি, তবে দাঁড়াও, দাঁড়াও, বৌদি, 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 বৌদি। পিঠটা আমার জুড়িয়ে গেল। আপনি কেমন ঠকিয়েছি বৌদি? বৌদি মানে বুঝতে পারছো না দাদু? কাছে এসো, কাছে এসো, কানে কানে বলি। আমি কিন্তু সত্যি সত্যি চলে যাবো এখান থেকে। অনেকে দাঁড়াও রাধারানী, শ্যামচরণে ডাকিয়ে আনি। কেমন জব্দ সব বলে দিয়েছি। এসো তো, এসো তো দিদিমা, একটু কাছে এসো। এই আমার দাদু ভাইয়ের দেখানো ছবির সঙ্গে তোমার মুখটা একটু মিলিয়ে দেখি। দাদু, এই জয়, তোর মাকে কথাটা কি করে বলি বলতো? ওসব আমি জানি না, তোমাকে সাধনাদির সঙ্গে দাদার বিয়ের কথাটা বলতেই হবে। কি তোমার বিরহ কি আর সহ্য হচ্ছে না নাকি? দাদু, এবার কি তুমি সত্যি সত্যি চলে যাবো? কি বৌদি, দাদার সঙ্গে দেখা না করেই চলে যাবে? হ্যাঁ, যাবো যাবো যাবো। আমিও যাই, দাদাকে বলবো দাদা তোর আর যাবার দরকার নেই, বৌদি অনেক আগেই চলে গেছে। দাঁড়া দাঁড়া বলছি জয়, দাঁড়া। এবার তাহলে কি হবে বলো? ভগবান, ওদের প্রাণ ভরে হাসতে দাও, কিন্তু কিন্তু আমার প্রচন্ড ভয় হয়। দাদু। আমার মনে হয় এই ভাঙা ঘরে চাঁদের হাসি দীর্ঘস্থায়ী হবে তো। কে বলেছে দাদু দীর্ঘস্থায়ী হবে না? আমি চাঁদকে বলে দেব, চাঁদকে আমি বলে দেব নীল আকাশের চাঁদ, চাঁদকে আমি বলে দেব নীল আকাশের চাঁদ, অন্য পাড়ায় যেও না কো ভালোবাসার জাদু। ও চাঁদকে আমি বলে দেব নীল আকাশের চাঁদ, অন্য পাড়ায় যেও না কো ভালোবাসার জাদু। ও চলো বন্ধু, আর এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক হবে না। কেন দাদু? সে কথা তোমাকেও বলা যাবে না, দাদু। আর তোমার ওই ভালোবাসার রাজপুত্রকেও বলা যাবে না। আমরা দুই বুড়োতে বসে আলোচনা করি গে যাই।
কি আমি বুড়ো? আরে হয়ে যা কিছুক্ষণের জন্য বুড়ো হয়ে যা, দুই বুড়োতে ব্যাপারটা জমবে ভালো। এখন তো তোমরা হাসবে, এখন তোমরা যেমন করে হোক আমাদের দুজনকে তাড়াতে পারলেই বাঁচো। কি বললি? তবে দাঁড়া দাঁড়া বলছি। ও বন্ধু, তাড়াতাড়ি পালিয়ে চলো গো। তোমার গোবর গণের সম্বন্ধে গোলাপের সঙ্গে ভালোবাসার কথা বলবে। 4 দিন অফিস যায়নি বলে একেবারে বাড়িতে চলে এলে? এসে বুঝলাম আমি খুব ভুল করেছি। সাধনা শোনো, তুমি কি বলে কৈফিয়ত দেবে তা আমি জানি, কিন্তু তুমি কি জানো না একটা মেয়ে একটা পুরুষকে ভালোবেসে নিজেকে কতখানি হারিয়ে ফেলে? আরে তোমার কি হারিয়েছে বলো, আমি খুঁজে দেখছি। চুপ করো বুঝি লজ্জা করছে না এইভাবে আমার সাথে তোমার রহস্য করতে? তুই সাধনাকে জানাতে পারতে কেন? 4 দিন তুমি অফিস কামাই করেছো, পুলিশ অফিসার অভিনন্দন পেয়েছে বলে তুমি সব কিছু ভুলে গেছো, তাই তো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বললাম বলে কি চলে যাওয়া হয় মা? আমি অর্জুনের মা, তুমি আমাকে না বললেও আমি আমার বাবার মুখে জয়ের মুখে তোমাদের কথা অনেক শুনেছি। অর্জুন, মায়ের চোখে ফাঁকি দিয়ে পালাবার চেষ্টা করবি না। না মা, তা কেন? এই আমার না ভীষণ মানে মায়ের সামনে এত লজ্জা কেন বাবা? আমি তো তোর চলার পথে কোনোদিন বাধা হয়ে দাঁড়াইনি, তাহলে কেন তুই আমার কাছে সব কথা গোপন করে রেখেছিস? না মা না, দোষটা ওর নয় মা, দোষটা যে শুধুমাত্র আমার মা। হ্যাঁ মা, আমি কায়স্থের মেয়ে ও ব্রাহ্মণের ছেলে, এই সম্পর্ক যদি আপনি মেনে না নেন সেই ভয়ে অর্জুনকে এই কথাটা আমি আপনাকে বলতে বারণ করেছি। এত বড় লোকের মেয়ে হয়ে এত ছোট বোন কেন সাধনা? আমি বন্ধ করে বিয়ে দিলে আমি কিন্তু জাতের বিচার করতাম। মা তোমরা যখন দুজনকে ভালোবাসেছো, আমার কাছে কিন্তু কোনো জাতের বিচার নেই। অর্জুন, হ্যাঁ মা, দেখিস বাবা এই মেয়েটা জানো কোনোদিন তোর জন্য চোখের জল না ফেলে। আমি তাহলে আজ আসি মা। এসো মা, এসো। অর্জুন, পাগল ছেলে কোথাকার। মা, আমার সোনামণি মা। কে ডাকলো? আরে অপু, তুমি? আরে তোমার মা কোথায়? তুমি কি বোকা আঙ্কেল? তুমি মাকে না ডাকলে মা আসবে কেন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি এক্ষুনি গিয়ে তোমার মাকে ডেকে নিয়ে আসছি। মা, এই সেই ছেলেটা, তুমি এর সঙ্গে গল্প করো, আমি বৌদিকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। আমি কি স্বপ্ন দেখছি? ছোট্টবেলায় রবির সঙ্গে এই বাচ্চাটার কি অপূর্ব মিল। খোকা তোমার নাম কি বাবা? আমার নাম অপূর্ব। অপূর্ব? বাপু, তুই তো তোর ঠাকুমার সঙ্গে বেশ জমিয়ে ভাব করে ফেলেছিস। এসো মা, এসো। তোমার কথা অর্জুনের মুখে আমি অনেকবার শুনেছি, তোমাদের সকলের মিষ্টি ব্যবহারে ছেলে আমার পাগল হয়ে উঠেছে। না মা, সেদিন অর্জুন ঠাকুরপো আমাদের যে উপকার করেছি তার বিনিময়ে আমরা কিছুই করতে পারিনি। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন মা, ঠাকুরপোর এই উপকারের কথা যেন চিরকাল মনে রাখতে। ঈশ্বর তোমার মঙ্গল করবো মা। তুমি পাকা চুলে সিঁদুর পরো। আসুন কাকিমা, মায়ের পুজোর সিঁদুর আমিও আপনাকে পরিয়ে দিই। কিরে দুষ্ট ছেলে, ঠাকুমাকে প্রণাম করেছিস? কি করে করব? ঠাকুমা সেই তখন থেকে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। শিশুর চোখ ঠিক ধরে ফেলেছে। তাহলে এবার প্রণাম করি ঠাকুমা। থাক হয়েছে, খুব হয়েছে বাবা, খুব হয়েছে। আচ্ছা দাদু ভাই, আমাকে যেমন প্রণাম করলে তেমনি তোমার নিজের ঠাকুমাকে প্রণাম করো তো? আমার দাদু আছে, ঠাকুমা নেই। ঠাকুমা নেই? তোমার দাদু তাহলে আমারই মতো পড়া কপালে। তার মানে কাকা বাবু আমার মায়ের জীবন থেকে হারিয়ে গেছেন, মারা যায়নি। আশ্চর্য, কাকিমার সঙ্গে আমার শ্বশুর মশাইয়ের ভাগ্যের কি অদ্ভুত মিল। হ্যাঁ, মিলিত কি অদ্ভুত মিল এই বাচ্চাটার মুখে। দাদু ভাই, তুই যদি আমার নাতি হতিস। ড্রাইভার হর্ন বাজাচ্ছে। হ্যাঁ, কাকিমা ড্রাইভার তাড়া দিচ্ছে। আজ তাহলে আমরা আসি মা। এসো মা, এসো। চল অপু। ঠাকুরপো, তুমি যেন আমাদের ভুলে যেও না। হে, তুমিও যেন ভুলে যেও না বৌদি। না, ভুলবো না। টাটা অপু, টাটা। তুমি ভুল করলে। ওর নাম রবি নয়, ওর নাম অপু। ওর বাবার নাম রবি। কি বলি অর্জুন? ওর বাবার নাম রবি? হ্যাঁ বললাম তো।
ওর বাবার নাম রবি ব্যানার্জি। রবির বাবার নাম কি? তোকে যে বুকে জড়িয়ে তোর অভিনন্দন জানিয়ে চলে যায় পুলিশ অফিসারের নাম কি? হ্যাঁ দেখো মা, তোমাকে সব কথাই বলেছি, আর সেই পুলিশ অফিসারের নামটাই বলা হয়নি। সেই পুলিশ অফিসারের নাম ভুবন ব্যানার্জি। তুমি কি করলে স্যার? তুমি কি করলে? আমার বুকের মানিক বুক থেকে চলে গেল, তাকে আমি ধরে রাখতে পারলাম না, তাকে আমি বেঁধে রাখতে পারলাম না। না, কান্নায় ভেঙে ফেললে চলবে না, কান্নায় ভেঙে ফেললে চলবে না। সে যেমন বৌমা ছেলে নাতি নিয়ে সুখে সর্বরচনা করছে, আমিও তাই করবো। ওই সেবাব্রত গুপ্তের একবার তবে সাধনার সঙ্গে অর্জুনের বিয়ে দিয়ে আমি তাকে প্রমাণ করে দেবো যে আমি চাঁদে কম সুখী নয়, আমি চরিত্রহীনা নয়, আমি দ্বিচারিণী নয়, আমি কলঙ্কিনী নয়। অর্জুন তারই সন্তান, যারও যে সন্তান নয়, যারও যে সন্তান নয়, যারও যে সন্তান নয়। অর্জুন যারও সন্তান। অর্জুনের জন্মের কোনো ঠিক নেই। পিতৃ পরিচয়হীন গরিব ভিখারি অর্জুন ভট্টাচার্যের সাথে সাধনার বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। কেন তুমি মেনে না বাবা? কেন তুমি মেনে নেবে না? তুমি না বলতে, তুমি না আদর্শ সমাজসেবক, তুমি না বলতে সবার উপর মানুষ তো তাহার উপরে নেই সাধনা। তাহলে কেন অর্জুনকে তুমি যার পিতৃ পরিচয়হীন বলে ছোট করছো বাবা? সে অসভ্য সমাজের মানুষ, তার সঙ্গে তোকে মানাবে না বাবা। ঠিক এই মুহূর্তে তোমাকে সতীর বাবা দক্ষ রাজার মতো মনে হচ্ছে আমার। জীবনটা কাব্য নয় সাধনা, কিন্তু ভালোবাসা যে কাব্যের মতো নিরিকাল ভাবা, তাই তো মানুষ চিরকাল ভালোবেসে যে ঘর ছেড়েছে। কি বলতে চাস তুই? সতী যেমন পিতার কথা অগ্রাহ্য করে শ্মশানবাসীর শিবের গলায় বরমাল্য দিয়ে শিবকে বরণ করেছে, তেমনি তোমার সুখ ঐশ্বর্য ত্যাগ করে, সাত মহলে অট্টালিকা ত্যাগ করে ওই অর্জুনের হাত ধরে এবার থেকে আমি চিরদিন বেরিয়ে যাও বাবা। শোন শোন সাধনা, আমি তোর বাবা, আমার বয়স হয়েছে। বয়স হলেই সব বাবারা সব ছেলে মেয়েদের কাছে ছেলের মতো হয়ে যায় বাবা। এখন থেকে আমি তোর মা হয়ে এই বুড়ো ছেলেটাকে তুই কার কাছে রেখে যাবি রে মা? তুই ছাড়া যে আর আমার কেউ নেই, কেউ নেই, আমি বড় অসহায়। বাবা, আমি যে তোমারই মেয়ে বাবা, তাই তো তোমার সব বুদ্ধি বিদ্যা একটু একটু করে আমি সবকিছু জেনে ফেলেছি বাবা। কি বললি? তোমার বাস্তব বুদ্ধি যখন কাজ না করে তখন মানুষের দুর্বল জায়গা থেকে তুমি আঘাত করো বাবা। তুই আমাকে ভুল বুঝিস না রে মা। তুই চাইলে অর্জুনের চেয়ে অনেক ভালো ছেলের সাথে আমি তোর বিয়ে দেব। কিন্তু বাবা, মেয়েদের জীবনে ভালোবাসার চেয়ে ভালো কোনো কিছু হতে পারে না বাবা। তাই ভালোবাসাহীন কোনো ভালোকে তারা কখনো কোনোদিন কিছুতেই মেনে নিতে পারে না। তুমি আমার শেষ কথা শুনে রাখো বাবা, আমার ভালোবাসার পুরুষ অর্জুনকে আমি বিয়ে করবো, এটাই হচ্ছে আমার জীবনের শেষ কথা। তোর ভালোবাসার প্রথম পুরুষ অর্জুনের সঙ্গে তোর বিয়ে হবে না। অর্জুন আমার শত্রু। যেন তাকে আমি চাকরি দিয়েছিলাম এই জন্য যে তার অসীম সাহস এবং শক্তিকে আমার স্মাগলিং এর কাজে লাগিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করব। কিন্তু সেই আশায় স্বেচ্ছায় দিয়ে আমার বংশের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে অর্জুন ভট্টাচার্য। তোমার সেই হাতটাকে আমি যে কাজটা তুমি করতে পারলে না সেই কাজটা আমাকেই করতে হবে মিস্টার রবি। কেন 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 তা করবেন? আপনি তাকে চাকরি দেওয়ার পর থেকে আমাদের কোম্পানির পক্ষে সে অনেক ভালো কাজ করে। ভালো কাজ করার জন্য তাকে আমি চাকরি দেইনি। শুধু অর্জুনকেই নয় স্যার, আমাদের কাউকে আপনি ভালো কাজ করার জন্য চাকরি দেননি। নট অনলি দ্যাট, আপনি শুধু নিজের ছাড়া কারো ভালো কথা কাজ চিন্তা করেননি। মিস্টার রবি, তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো? তোমার কি বাহ্য জ্ঞান লুপ্ত? সত্য একটু একটু করে জেগে উঠেছে স্যার। ওই অর্জুনের সঙ্গে বন্ধুত্ব করে অর্জুনকে কাছে পেয়ে আমার সুস্থ মানুষের মতো বাঁচতে ইচ্ছে করছে। আপনার কোথায় যাকে আমি শত্রু ভেবেছিলাম, সেই অর্জুন আমার স্ত্রী পুত্রকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, আমার বাবার জীবনে এনে দিয়েছে স্বর্গীয় সাথ। আমি আমার বাবার জীবনে পৌঁছে দিতে পারিনি। সেই জন্যই বর্তমানে অর্জুন তোমার বন্ধুর মতো। শুধু বন্ধুর মতো নয় স্যার, অর্জুন আমার ভাইয়ের মতো। কিন্তু মিস্টার রবি, ওই মতো কথাটা ভয়ঙ্কর। ওই মতোর গর্ত দিয়ে
পাপের সাপ এসে বিশ্বাসের বুকে ছবল মারে। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আরে বুঝতে পারবে সেদিন, যেদিন দেখবে তোমার বন্ধুর মতো, ভাইয়ের মতো অর্জুন তোমার স্ত্রীর বয়ফ্রেন্ডের মতো হয়ে গেছে। আই মিন ইউ আর গোয়িং টু রং ওয়ে রবি। সার কথা বলছি শোনো, তোমার স্ত্রী অঞ্জলি দেবীর সঙ্গে তোমার সম্পর্ক ভালো নেই, অথচ তার যৌবন আছে, আর যৌবনকে কাছে পেতে চাইবে। অতএব খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে তোমার স্ত্রী অঞ্জলি ওই বাস্টার অর্জুন ভট্টাচার্যের বউয়ের মতো হয়ে গেছে। ও কারণে আমি উত্তেজিত হয়েছি। মিস্টার গুপ্তা হয়তো ঠিক কথাই বলেছেন, আমার চোখের দেখা ঘটনা তো মিথ্যা নয়। সেদিন অর্জুনকে মিষ্টি খাই দা, ও যে অর্জুনকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবেসেছিলাম, সেই অর্জুন আজ আমার হাতে। অঙ্কটা বোধহয় ভুল হয়ে গেছে স্যার। ভুল হয়েছিল কিছুদিন আগে, এখন সেই ভুলটা সংশোধন করে নিলাম স্যার। আচ্ছা পবিত্র, তুমি তো অনেক মানুষ খুন করেছো। আগে করেছি, এখন অনুশোচনা ছুরিকা খাতে আমি নিজেই নিহত। ও তার মানে সন্ন্যাসী হয়ে বৃন্দাবন চলে যাবে ঠিক করেছো? বৃন্দাবন আমি যাব না, তবে চেতনার জংশনে এই জীবন গাড়িটা আমি দাঁড় করিয়ে দেব। তাহলে নির্মল যে তোমার সম্পর্কে যে কথা, তার 100% কারেক্ট ব্যানার্জি বাবু। পিঁপড়ের কখন পাখা গজায় জানো? জানি, মরবার জন্যই পিঁপড়ে পাখা গজায়, এবং পাখা গজালে পিঁপড়ের মৃত্যু। হোক মৃত্যু, তবু তো সেই অন্ধকার গর্ত থেকে বেরিয়ে আসতে পারে, আলোর যন্ত্রণার মতো করে গর্তে আবার ফিরে আসতে পারে। পবিত্র কিছুক্ষণের জন্য আলোয় বেরিয়ে এসে অন্ধকারের যন্ত্রণাটা উপলব্ধি করতে পারে মিস্টার ব্যানার্জি। থামুন, আমাকে আমার কথাটা শেষ করতে দিন। অর্জুন বাবুকে মার্ডার করার কথা স্বপ্নেও ভাববেন না। আমি আপনাদের আদেশ পালন করলাম না বলে আমাকেও পৃথিবী থেকে সরিয়ে দেবার চেষ্টা করবেন না, কারণ আমি পিঁপড়ে নই। আলোর সন্ধান পাওয়া একজন পবিত্র মানুষ। মিস্টার সেবাব্রত গুপ্তের চাকরি ছেড়ে দিয়ে এই মুহূর্তে আমি এই অন্ধকার গর্ত থেকে বেরিয়ে চললাম। গুড বাই। মিস্টার সেবাব্রত গুপ্তাকে তুমি চেনো না শয়তান, চেনো না তার এই রাইট হ্যান্ড রবি ব্যানার্জিকে। কোথায় গিয়ে তুমি আত্মরক্ষা করবে? তোমাকে আমি না, এখন নয়, পরে। এখন আমার একমাত্র কাজ পোস্টালের মধ্যে পাঠিয়ে দিতে হবে, তাই না স্যার? ইয়েস ইয়েস ইয়েস, ঠিক এই মুহূর্তে। তার জন্য তোমার কথা আমি চিন্তা করছি। ভাবতেই হবে, কারণ মিনিটের কাঁটা যখন ঘুরে ঘন্টার কাঁটাকে ঘুরতে হয়। থ্যাংক ইউ নির্মল, থ্যাংক ইউ। ওই সাতটার মধ্যে অর্জুনের মাথাটা। ব্যাস ব্যাস, কথা এখানে শেষ, কাজ এখান থেকে শুরু। কন্টাক্ট ওই অর্জুনের মাথাটা থাপার মাঠে পড়ে থাকবে, আর দেহটা থাকবে গলিতে। কিন্তু গুপ্ত বাবুকে বলবেন এবার টাকা অনেক বেশি লাগবে, বেশি। কারণ অর্জুন বাবুকে খুন করার জন্য পাওনা টাকাটা 3 ভাগ হবে। তো হ্যাঁ স্যার, পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, 1 ভাগ আপনার, 1 ভাগ আমার, আর 1 ভাগ আপনার সালার। কিন্তু কোনো কিন্তু নয় স্যার, পৃথিবীর 3 ভাগ জলের মধ্যে 1 ভাগ স্থল আপনার বাবা ভুবন ব্যানার্জির বড়ই বিপন্ন। চলি স্যার। বিপন্ন তো হবে, আরো বিপন্ন হবে তখন যখন আমি আমার বাবার অতি স্নেহের পাত্র সেই বাস্টার্ড অর্জুনকে পৃথিবীর খেলার মাঠ থেকে একেবারে বোল্ড আউট করে দেবে, তাই না ডার্লিং? তোমার সব কথা শুনতে না পেলেও কিছু কথা আমি শুনেছি। মাই ডিয়ার রবি, অর্জুন তোমার শত্রু বলেই আমারও শত্রু। পল্লবী,
তুমি আমাকে এত ভালোবাসো। মনে মনে তোমাকে স্বামীর আসনে বসি কত স্বপ্নই না দেখেছি গো। তোমার জন্য আমি কত অভিনয় করেছি তা কি তুমি জানো? আমার পল্লবী, আমাকে তুমি কাঁদিও না প্রিয়তম। আমার জীবন থেকে তুমি কোনোদিন হারিয়ে যেও না, আমি সইতে পারবো না। তোমার ভালোবাসায় আমি ধন্য পল্লবী, কিন্তু হঠাৎ তুমি হারিয়ে যাওয়ার কথা বললে কেন? অর্জুনকে খুন করার অপরাধে তোমার যদি ফাঁসি হয়, মিস্টার গুপ্তকে তো চেনো না, ধরা পড়ে গেলে যদি সব দোষ তোমার উপর চাপিয়ে দেয়, তাহলে আমি বলছি শোনো, ওই জানোয়ার অর্জুনকে শেষ করার দায়িত্ব তুমি আমার হাতে তুলে দাও। আমি তাকে কায়দা করে একেবারে ফিনিশ করে দেব। যদি পারো পল্লবী, তাহলে তোমাকে বিয়ে করে আমি সেকেন্ড ম্যারেজ করব, এই কথা দিলাম। স্বপ্ন। আর অর্জুনকে দায়িত্ব শেষ করার জন্যে আমি তোমার হাতে দিয়ে আমি নিশ্চিন্ত হলাম। মিস্টার রবি ব্যানার্জি, আজ আবার তুমি আমার কাছে হেরে গেলে। অর্জুন, তোমার জন্য আমি কেমন নিখুঁত অভিনয় করলাম তা তুমি জানো না। তোমাকে ভালোবেসে আমার বুকের বকুল একটা করে মাটিতে ঝরে পড়ল, তা তুমি দেখতেই পেলে না। তবুও আপনি অর্জুন বাবুকে ভালোবাসতে চাইছেন কেন দিদিমণি? আমি তাকে ভালোবাসি বলি। কিন্তু তিনি তো আপনাকে ভালোবাসেন না, সেই হিসাব কি আপনি রেখেছেন? ভালোবাসার কি কোনো হিসাব থাকে গোপালদা? পুরোপুরি হিসাব না থাকলেও কিছু তো জমা খরচ থাকা উচিত। ভালোবাসা কি দাড়ি পাল্লাই ওজন করে দেখার জিনিস গোপালদা? কিন্তু দিদিমণি, একতরফা ভালোবাসা যে সুখের হয় না। আমার একমাত্র বোন ঠিক আপনার মতো একতরফা ভালোবেসে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। গোপালদা, দাদা, ওরে দাদা, দাদা বলে যখন ডেকেছেন তখন দাদা হিসেবেই বলছি শুনুন, অর্জুন বাবু মিস গুপ্তাকেই বিয়ে করবেন। কাজেই তাকে বাঁচাবার এত বড় দায়িত্ব মাথায় তুলে না দিয়ে আপনি চাকরি ছেড়ে দিয়ে এখান থেকে চলে যান। আর বেশি দেরি করবেন না দিদিমণি, আর বেশি দেরি করবেন না। আমার বোন যে ভুল করে গেছে আপনি আর সে ভুল করবেন না। গোপালদা, 10টা টাকা দেবেন দিদিমণি। 10 টাকা? হ্যাঁ, 10 টাকা। এই নাও গোপালদা। আজ আর ফেরত দেব এ কথা আর আমি বলবো না। জীবনে যা খাইনি আপনার দেয়া টাকা দিয়ে মদ খেয়ে আমি আমার জীবনের দুঃখটা ভুলে যাব। আমার একমাত্র বোনের কথা ভুলে যাব, ভুলে যাব, ভুলে যাব। গোপালদা, তুমি বোধহয় কাউকে কোনোদিন ভালোবেসেছিলে, তাই আমার দুঃখে তুমি দুঃখ পেয়েছো। কিন্তু তুমি নয় মদ খেয়ে জীবনের সব দুঃখ ভুলবে, কিন্তু আমি কি করে সে দুঃখ ভুলবো গোপালদা? কে করে বলবো, কে করে বলবো? জীবনের স্বপ্ন আজ দেখি সমাধিতে পথ চলে একা একা, হারানো স্মৃতির বোঝা নিয়ে
জীবনের স্বপ্ন আমার আজ দেখি সমাধিতেছে, পথ চলি একা একা, হারানো স্মৃতির বোঝা নিয়ে। জীবনের স্বপ্ন আমার। দারুণ অভিনয়, দারুণ দারুণ দারুণ। অর্জুন, অর্জুন নয়, বলুন অর্জুন বাবু। অর্জুন, অর্জুন বাবু, যত তাড়াতাড়ি পারেন আপনি এখান থেকে চলে যান। আর অভিনয়ের কথা বললেন, আমি 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 কিন্তু অভিনয় করিনি। আমি যদি অভিনয় করতাম তাহলে শুধু আপনাকে বাঁচাবার চেষ্টা আমি করতাম না। বাঁচাবার চেষ্টা? কি বলতে চাইছো? অর্জুন, অর্জুন, তুমি জানো না গুপ্তা অ্যান্ড কোম্পানির হেড অফিসে তোমার বিরুদ্ধে কি দারুণ ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র? হ্যাঁ অর্জুন, হ্যাঁ, মিস গুপ্তার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নেবার ষড়যন্ত্র, মিস্টার রবি স্ত্রী অঞ্জলি দেবীর সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে দেবার চক্রান্ত। অর্জুন, যাকে আমি নিজের বৌদির মতো শ্রদ্ধা করি, যার শ্বশুরকে আমার নিজের বাবা বলে মনে হয়, যার স্বামীকে আমার নিজের দাদা বলে মনে হয়, আমাকে আমাকে পাবার লোভে এই সম্পর্কের মাঝে এরকম নোংরা কথাগুলো বলতে তোমার লজ্জা করলো না? লজ্জার মতো আবার বলছি অর্জুন, মিস্টার সেবাব্রত গুপ্ত, মিস্টার রবি ব্যানার্জি তোমাকে খুন করতে চায়। তুমি পালিয়ে যাও, পালিয়ে। আমি আবারও বলছি তোমাকে, দয়া করে তুমি তোমার অভিনয় বন্ধ করো। না না অর্জুন, না, আমি 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 কোনো অভিনয় করিনি অর্জুন, আমি কোনো অভিনয় করিনি। আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর আর তোমাকে বাঁচাবার জন্য প্রয়োজন হলে আমি আমার প্রাণ দিয়ে প্রমাণ করে যাব। আমি আমি জীবনে কোনো দিন আমি অভিনয় করিনি অর্জুন, আমি তোমার সঙ্গে অভিনয় করিনি, আমি করিনি। ব্যর্থ হয়ে পল্লবী এখন নাগিনী হয়ে উঠেছে। মা এখনই আসবে সাধনার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে মিস্টার গুপ্তের সঙ্গে কথা বলতে। কিন্তু কিন্তু একটা জিনিস আমার মাথায় কিছুতেই আসছে না, নারী নাগিনী হয় কখন? যখন তার ভালোবাসার নাকটিকে কাছে না পায়। যদি কোনো কারণে তোমার সঙ্গে আমার বিয়ে না হয়? এই যে মশাই, তোমার সাথে আমার বিয়ে হবে হবে হবে। তোমার এতখানি আত্মবিশ্বাস? আছে বিশ্বাস। তাছাড়া এক্ষুনি তোমার মা আসছে না বাবার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। সে আমি জানি সাধনা, সেই জন্যই তো আমি এখানে অপেক্ষা করছি। তাছাড়া তুমি কি করে জানলে সব কথা? আরে কিছুক্ষণ আগে মা আমাকে অফিসে ফোন করে জানিয়েছিল, কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। কি কথা ভাবছো? এই যে মশাই বলছি সব কথা পরে ভাববে, এখন শুধু তুমি আমার কথা ভাববে, কারণ তুমি শুধু আমার আমার আমার। তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, এই যে অন্তরে ভালোবাসা, তোমার আমার ভালোবাসা স্বপ্ন রঙিন আশা, এই যে অন্তরে ভালোবাসা, এই যে অন্তরে ভালোবাসা। এই যে মশাই একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, জয় করতে গেলে কিন্তু ভয় করা চলবে না, চলবে না, কিছুতেই ভয় করা চলবে না। ঠিক বলেছো মা সাধনা, ভয়ের আর এক নাম হচ্ছে মৃত্যু। কিন্তু মা, মিস্টার গুপ্ত চান না যে সাধনার সঙ্গে আমার বিয়ে হোক। কিন্তু মিস্টার গুপ্তের সাবালিকা মেয়ে, এই সাধনা তো চাই। কিন্তু বলো কিন্তু না অর্জুন, তোরা আমার দুপাশে এসে দাঁড়া, তোদের সঙ্গে করে নিয়ে আমি সেবাব্রত গুপ্তের সঙ্গে দেখা করতে যাবো। চমৎকার, কষ্ট করে পর্বতের কাছে যেতে হবে না, পর্বত নিজেই মোহাম্মদের কাছে এসে পড়েছে। কি হলো মা, কি হলো? তুমি মিস্টার সেবাব্রত গুপ্তকে দেখে এরকম ভাবে চমকে উঠলে কেন? উনি সাধনার বাবা মিস্টার সেবাব্রত গুপ্ত। অর্জুন, যে কথাটা আজ গুপ্ত ছিল সেই কথাটা আমি বলি শোন। ওই লোকটার জন্য, ওই লোকটা আমার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল। সংসারটা ভেঙে ছারখার হয়ে গেছে। অন্য সেবাব্রত গুপ্ত নয়, সেবাব্রত গুপ্ত নয়, সেবার আড়ালে গুড়িয়ে থাকা লম্পট শয়তান নিখিল গুপ্ত। মিথ্যে কথা, মিথ্যে কথা।
তুমি তুমি ঠিক বলছো মা, তুমি ঠিক বলছো। তোর মায়ের শেষ আদেশ শোন অর্জুন, নিখিল গুপ্তের আভিজাতের ইজ্জত, বংশের ইজ্জত, মমতার ইজ্জত, ওই সাধনাকে জোর করে ছিনিয়ে নিয়ে না, আমার জীবনের শেষ সম্বল সাধনাকে আমি কিছুতেই ছাড়বো না। ছি ছি বাবা ছি, তুমি আমার জন্মদাতার কথা ভাবতে আমার ঘেন্না লাগছে, ঘেন্না। সাধনা! মিস্টার সেবাব্রত গুপ্ত, ঠিক এই মুহূর্তে আমি আমার জীবনের সমস্ত সিস্টেম চেঞ্জ করে তোমার মেয়ে সাধনাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আমার মায়ের অপমানের প্রতিশোধ নেব, নিদারুণ প্রতিশোধ। পারবি না রে জানোয়ার, সাধনা আমার একমাত্র মেয়ে। সাধনা! সাধনা করো নিখিল গুপ্ত, তুমি সাধনা করো। আজ থেকে তুমি তোমার মৃত্যু সাধনা করো। আজ থেকে তুমি আমার জীবনের পরম শত্রু, আমার মায়ের অপমানের চরম শত্রু। তাই তোমার মতো শত্রুকে বাঁচিয়ে রেখে এই পৃথিবীর মাটি আমি কলঙ্কিত করব না। আজ আমি তোমার মেয়ে সাধনাকে নিয়ে চললাম। এবার যেদিন আসবো সেদিন মুছে দেবো তোমার কুৎসিত জীবনের অশ্লীল ইতিহাস। ইতিহাস! পারবি নি রে জানোয়ার, পারবি না। ইতিহাসকে আমি পেছন দিয়ে নিয়ে যাবো রে জানোয়ার। সাধনাকে আমি তোর হাত থেকে ছিনিয়ে নেব। তোর বাবা ভুমন ব্যানার্জি এখনো তোর পরিচয় জানে না। তোরা থানায় পরিচয় দেবার আগে আমি থানায় গিয়ে তোদের আমি শেষ পরিচয় করিয়ে দেব। ড্রাইভার, ড্রাইভার, গাড়ি ঘোরাও হৃদয়পুর থানা। সঞ্জয়, শিগগিরই ছুটে এসো সঞ্জয়, সর্বনাশ হয়ে গেছে। সঞ্জয়, এই সঞ্জয়! আপনি এই যে স্যার, আমি এসে গেছি। কি করছিলে এতক্ষণ? ঘুমোচ্ছিলে নাকি? হ্যাঁ স্যার, গতকাল নাইট ডিউটি গেছে তাই। থানায় ডিউটি আসছে, ঘুম টাইট করে দেবো। ওদিকের খবর শুনে আমার রাতের ঘুম উড়ে গেছে, আর তুমি কি না? কি হয়েছে স্যার? এই মাত্র মিস্টার গুপ্ত জানালেন সেই অর্জুন নামের কালপিট ছোকরাটা গুপ্ত সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে এসেছে। বলেন কি স্যার? যেমন করেই হোক ওই কালপিট অর্জুন বজ্জাজকে আমাদের ধরতেই হবে। আর দরকার নেই স্যার, আমরা নিজেরাই থানায় ধরা দিতে এসেছি। নিজেরাই ধরা দিতে এসেছি। তোমরা? তোমরা নয়, বলুন আপনারা। আপনি সাধনা দেবীকে নিয়ে পালিয়ে এসেছেন? না, অর্জুন আমাকে নিয়ে পালিয়ে আসেনি। আমি ওর হাত ধরে স্বেচ্ছায় বাবার কুসংস্কার কারাগার থেকে স্বেচ্ছায় বেরিয়ে এসেছি অফিসার। এই কথাগুলো আপনারা আপনার ডায়েরিতে লিখে রাখুন। আর আমাদের খুঁজবার চেষ্টা করবেন অফিসার, কারণ আমরা আইনের চোখে দুজনেই সাবালক সাবালিকা। ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় আমাদের দুজনকে বেঁধে ধরে রাখতে পারবেন না। নমস্কার, চলি। চলে এসো। স্যার, হাতে পেয়ে ছেড়ে দিলেন। কি করব বলো সঞ্জয়? সাধনা দেবী স্বেচ্ছায় অর্জুনের সঙ্গে পালিয়ে এসেছেন। কাজেই একজন সাবালিকা মেয়ে যদি স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়ে আসে তাহলে অ্যারেস্ট করা তো দূরের কথা, তাকে বাধা দেওয়া আমার পক্ষে দণ্ডনীয় অপরাধ। তাছাড়া আইন শুধু শুধু নিজের হাতে তুলে নিতে যাব কেন? শুধু শুধু কেন অনিরুদ্ধ বাবু? আমি আপনাকে 10,000 টাকা দেবো। যেমন করে হোক অর্জুনকে পৃথিবীর মাটি থেকে সরিয়ে দিতে হবে। একেবারে মার্ডার? কোনো কিন্তু করবেন না অনিরুদ্ধ বাবু, সে আমার একমাত্র মেয়ে সাধনাকে জোর করে টেনে নিয়ে গেছে। কিন্তু এই মাত্র আপনার মেয়ে এসে বলে গেলেন তিনি নাকি স্বেচ্ছায় অর্জুনের সঙ্গে পালিয়ে এসেছেন। আমি আপনাকে 30,000 টাকা দেবো। ওই স্বেচ্ছায় কথাটা ডায়েরি থেকে কেটে দিয়ে ছিনতাই বা জোর করে শব্দটা লাগিয়ে দেবেন। মিস্টার গুপ্ত, এ আপনি কি বলছেন? আর সেই সঙ্গে লিখে দেবেন সাধনাকে অর্জুন একা ছিনতাই করে নিয়ে যায়নি, তার সঙ্গে বিখ্যাত গুন্ডা পবিত্র রায় ছিল। তাতে আপনার কি লাভ হবে? পুলিশের চাকরি করেন মশাই, আর পলিসি জানেন না? আমি অর্জুনকে অন্য গুন্ডা দিয়ে মার্ডার করিয়ে ওই দোষটা পবিত্র ঘাড়ে চাপিয়ে দেব। হ্যাঁ, আমি প্রচার করে দেবো যে সাধনা যৌবন কে আগে ভোগ করবেন, এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া করতে করতে ওই শালা পবিত্রই অর্জুনকে মার্ডার করেছে। বলেন কি স্যার? এতে সাপ মরল অথচ লাঠি ভাঙলো না, বুঝতে পেরেছেন? বুঝলাম। তবু এই কেসটার জন্য আমি আপনাকে 40,000 টাকা দেব। কি বলছেন মিস্টার গুপ্ত?
এই কেসটা 50,000-এর কমে হবে না। ঠিক আছে, আমি আপনাকে 50,000 টাকাই দেব, কিন্তু কাজটা খুব সাবধানে করবেন এবং কায়দা করে ভুবন বাবুকে দিয়ে আমাকে বেশ শক্তভাবে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবেন। শুনুন। হ্যাঁ, কি বলুন? হ্যাঁ স্যার, ভাবছি আপনার মেয়েকে কে ভোগ করবে এই কথাটা আমি লিখব কি না। লিখবেন, সেই সঙ্গে ধর্ষণটাও লাগিয়ে দেবে, কেসটা আরো জোরালো হবে। বাবা হয়ে নিজের মেয়ের ইজ্জত সম্পর্কে অনিরুদ্ধ বাবু, এই পৃথিবীতে যারা টাকা করেছে তাদের কাছে টাকার ইজ্জতটাই সব থেকে বড়। মেয়ের ইজ্জত, বইয়ের ইজ্জত, এমনকি মায়ের ইজ্জত নিয়েও তারা কখনো মাথা ঘামায় না। সঞ্জয়, পুরনো ডায়েরির পাতাটা ছিঁড়ে ফেলে দিয়ে নতুন করে গুপ্ত সাহেব যা বলে গেলেন সেইগুলো তুমি ডায়েরির পাতায় ভালো করে লিখে নাও। আমি ততক্ষণ জিপটা নিয়ে একটা রাউন্ড দিয়ে আসি। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। বাবা হয়ে মেয়ের ইজ্জত বিক্রি করে গেল 50,000 টাকায়। এই দেশে সব হয়, সব পরে টাকায়। তাই আমি লিখবো, যতই তুমি চেষ্টা করো অর্জুন, তুমি বাঁচতে পারবে না। আইনের সঙ্গে অর্থের যুদ্ধে তুমি কোনো অস্ত্রই খুঁজে পাবে না। জীবনে চরম মুহূর্তে তুমি তোমার ধৈর্য সংযম মাতৃ নিষেধ ভুলে যাবে। তোমার ওই সংগ্রামের সমস্ত টাকা গ্রাস করবে ওই রাক্ষসী টাকা। তুমি অকালে হারাবে পান। ভুবন ব্যানার্জির বাড়ির দিকে এগিয়ে আসছে সেই ঘটনা প্রবাহের রেলগাড়িটা। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা কি চান না 14 নম্বর স্টেশনে গাড়িটাকে থামিয়ে এখানে কি ঘটনা ঘটবে সেটা নিজের চোখে দেখতে? ভুবন ব্যানার্জির বড় ছেলে রবি অঞ্জলি আর অর্জুনের সম্পর্ক নিয়ে সন্দেহ শুরু করে দিয়েছে। তবুও ভুবন ব্যানার্জি অর্জুনকে ছেলের মতন ভালোবাসে, অঞ্জলি অর্জুনকে দেওরের মতন ভালোবাসে। অথচ এরা কেউ জানে না অর্জুনের সঙ্গে এদের কিসের সম্পর্ক। তবুও কি দুর্নিবার আকর্ষণ ভুবন ব্যানার্জির ওই অর্জুনের উপর। অপরিচিত পুত্রের জন্য পিতৃ হৃদয় কি নিদারুণ যন্ত্রণা, সেটা আপনারা নিজের চোখেই দেখুন। অর্জুনকে একদিন না দেখলেই আমার বুকটা শূন্য বলে মনে হয়। অর্জুন এ বাড়িতে একদিন না এলেই মনে হয় কতদিন সে আমাদের বাড়িতে আসেনি। অর্জুন আমাদের বাড়িতে প্রায় আসে। আমার ছেলে, বৌমা, নাতি সবাই তাকে ভালোবাসে। কিন্তু একটা অপরিচিত ছেলের জন্য কেন এত মায়া, কেন এত আকর্ষণ? আমি বলতে পারি বাবা। আমার পাগলি মেয়ে সব বলতে পারে, অথচ দেখো কেসটা আমি ধরতে পারিনি। আচ্ছা বৌমা, অর্জুন আমাদের বাড়িতে কতদিন আসেনি বৌমা? 4 দিন। অথচ দেখো মনে হয় 4 যুগ সে আমাদের বাড়িতে আসেনি। হ্যাঁ বৌমা, তুমি কি বলতে পারো বৌমা কেন এমন হয়? অর্জুনকে আপনি আপনার ছোট ছেলে সোমের মতো মনে করেন? না 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 না, মতো নয়। ওই মতো শব্দটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না বৌমা। ওই অভিশপ্ত শব্দটা আমার জীবনের অভিশাপ। অর্জুনকে দেখলে আমি মনে মনে দুর্বল হয়ে পড়েছি কথা, কিন্তু তার মধ্যে কোনো মতো শব্দটা নেই। ওই ভয়ঙ্কর কদর্য শব্দটা, ভাইয়ের মতো, বোনের মতো। না না না, এই ভুবন ব্যানার্জির মুখ থেকে এই মতোর ক্ষতটা আজও মুছে যায়নি বৌমা। কোনোদিনও মুছে যাবে না বৌমা, কোনোদিনও না। আশ্চর্য, মতো কথাটার উপর বাবার এত রাগ কেন? কোনো কথা বলতে গিয়ে যদি মতো শব্দটা উচ্চারণ করে ফেলি তাহলেই বাবা যেন কেমন হয়ে গেছেন। কাকা বাবু, কি হয়েছে অর্জুন? কাকা বাবু কোথায়? বৌদি, কাকা বাবু কোথায়? তুমি এত হাঁপাচ্ছ কেন? আমি থানাতেও গিয়েছিলাম, দেখলাম থানাতেও চেনে নেই। অথচ এই মুহূর্তে কাকা বাবুকে আমার ভীষণ প্রয়োজন। অর্জুন,
আমি সাধনাকে তার বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। অবশ্য সাধনা সম্মতি নিয়ে আমার মায়ের ইচ্ছা অনুসারে এই কাজ আমি করেছি। কোনো কিন্তু নয় বৌদি, কোনো কিন্তু নয়। আমি আমি আমার জীবনের চরম শত্রুকে চিনতে পেরেছি, তাই তো ছোট্ট ছোট্ট কাকাবাবুর কাছে এসেছি সেই দেশদ্রোহী জানোয়ার নিখিল গুপ্তকে অ্যারেস্ট করাতে। জানোয়ার সেবাব্রত গুপ্তই আসলে নিখিল গুপ্ত, যে আমার মায়ের জীবনটাকে আজ থেকে 21 বছর আগে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। জানোয়ারটাকে অ্যারেস্ট আমি করাবো। কিন্তু প্রমাণ ছাড়া তো কোনো কাজ হবে না ঠাকুর। প্রমাণ আমি জোগাড় করবো বৌদি, প্রমাণ আমি জোগাড় করবো। তাতেও যদি কাকাবাবু এই জানোয়ারটাকে অ্যারেস্ট না করেন, তাহলে এই অর্জুনের হাতেই ওই জানোয়ারটাকে খুন হতে হবে। আর এটাই হলো আমার প্রতিজ্ঞা। যা বলছি মাথা ঠান্ডা করে শোনো। তার আগে আপনি আমার একটা কথা শুনুন বৌদি। প্রমাণ জোগাড় করতে আমার হয়তো বেশ সময় লাগবে, আর বিনা প্রমাণে কাকাবাবু হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আপনার কথা তো তিনি বিশ্বাস করবেন। আপনি কি আমার হয়ে বলতে পারেন না, অনেক অপরাধের অপরাধী ওই দেশদ্রোহী জানোয়ার সেবাব্রত গুপ্তের শাস্তি হওয়া উচিত? শাস্তি হওয়া উচিত। তবে সেবাব্রত গুপ্ত নয়, ওই চরিত্রহীন অর্জুন ভট্টাচার্য আজ কলঙ্কিনী অঞ্জলি ব্যানার্জি। রবিদা দাদা বলে সম্বোধন করছিস, সেই দাদার বউ অঞ্জলির সঙ্গে প্রেম করতে তোর লজ্জা করছে না? কি বললে তুমি? খবরদার মিস্টার রবি ব্যানার্জি, ভারতার ওই কথাটা উচ্চারণ করলে আমি তোমার জীবটাকেই ছিনে নেব। ওকে তুই সলম মার্ডার হয়ে যাবি রে পেছন। আমি বেঁচে থাকতে অর্জুন ঠাকুরপুর গায়ে তুমি একটা কাঁটার আঁচড়ও দিতে পারবে না। তাহলে তোকেও মরতে হবে কলঙ্কিনী। খবরদার মিস্টার রবি ব্যানার্জি, আমার সামনে তুমি অঞ্জলি বৌদিকে কোনো নোংরা কথা বলবে না। আমার জন্য তুমি অঞ্জলি বৌদিকে যদি কোনো অত্যাচার করো, আমার অঞ্জলি বৌদির ওপর যদি তুমি কোনো অত্যাচার করো, তাহলে তোমার এই নোংরা মুখটা আর এই অত্যাচারের হাতটা আমি মুচড়ে ভেঙে দিয়ে বলে দিলাম। তুই মার্ডার হয়ে যাবি। ওগো আমি তোমার দুটি পায়ে পড়ি, তুমি অর্জুন ঠাকুরপুরকে মেরে ফেলো না। তাহলে কথা দাও, তুমি নিজের মুখে অর্জুনকে বলবে অর্জুন চরিত্রহীন। রবি, কার মুখ দিয়ে তুই কি কথা উচ্চারণ করতে চাইছিস? আমি থানায় যাবার সঙ্গে সঙ্গেই তোমার দাদা অনিরুদ্ধ এই কথা বলেছে বৌমা। শুনলাম অর্জুন নাকি সাধনাকে নিয়ে চলে এসেছে। বাবা, কিন্তু আমি বিশ্বাস করিনি বৌমা, আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো। আমি জানি চাঁদের কলঙ্ক আছে, কিন্তু অর্জুনের চরিত্রের কোনো কলঙ্ক নেই। তুমি বলো বৌমা, তুমি বলো। কি হলো অঞ্জলি? নিজের মুখে কথাটা বলো। আমি বলছি। কি বলবে বৌমা, কি বলবে? তুমি চুপ করে আছো কেন বৌমা? তুমি চুপ করে আছো কেন? তুমি তো জানো আমি তোমাকে কতখানি বিশ্বাস করি। তুমি বলো বৌমা, বলো। অর্জুন কি সত্যি চরিত্রহীন? সে কি সত্যি মিস্টার গুপ্তের মেয়ে সাধনাকে জোর করে ছিনিয়ে নিয়ে চলে এসেছে? সে কি সাধনার ইজ্জত? বাবা বলো 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 বলো। আমি বলছি বাবা, হ্যাঁ বলো। অর্জুন ঠাকুরপো শুধু সাধনার ইজ্জতই দেয়নি, ও আমার দিকেও হাত বাড়িয়েছে। কি বললে তুমি? এত বড় সাহস সেই জানোয়ার অর্জুনের! বাস্টার্ড অর্জুন ভট্টাচার্য, তুই ভুবন ব্যানার্জির বংশের মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চেয়েছিলি, সেই অপরাধে তুই আমার সামনে আসতে পারিস নি। বৌমা, আমি থানায় যাচ্ছি। আমি থানা থেকে ফোর্স নিয়ে আমি অর্জুনের বাড়ি রেড করে তাকে আমি এমন শিক্ষা দেব যা থেকে এই হৃদয়পুর থানার মানুষ আতঙ্কে চমকে উঠবে। আমি চললাম। অর্জুন ঠাকুরপো অ্যারেস্ট হয়ে যাবে। তার মার্ডার করে যাবে না? নিজের ফাঁদে নিজেই পড়ে কেমন লাগছে? অর্জুন ঠাকুরপোকে যাতে তোমরা মার্ডার করতে না পারো সেই ভেবেই আমি মিথ্যে কলঙ্কের পসরা মাথায় তুলে নিলাম। কি হবে? অঞ্জলি মার্ডারের পর আমি ওই পল্লবীকে নিয়ে সেকেন্ড ম্যারেজ করবো।
বিয়ে করে অসম্ভবকে সম্ভব করতে চলেছে আমার নাতি অর্জুন, আর তাকে হাতিয়ার হিসেবে গড়ে তুলেছে আমার মেয়ে আরতি। একই বিবেক, তুমি হাসছো? তোমার মুখে পাগলের প্রলাপ শুনে আমি হাসছি। কি বললে? যে তোমার মেয়ে নয় তুমি তাকে তোমার নিজের মেয়ে ধরে নিয়েছো। যে তোমার নাতি নয় তাকে তোমার নাতি সাজিয়ে তোমার সাজানো স্বর্গে বাতি জ্বালাবার স্বপ্ন দেখছো। দেখছি তো, আমি অনেক স্বপ্ন দেখছি। তোমার স্বপ্ন সার্থক হবে না। কেন হবে না? কি করে হবে? পঞ্জীভূত ঘটনার রেলগাড়ি ঝড়ের বেগে ছুটে আসছে। তুমি কি জানো সেই রেলগাড়ির মুখোমুখি ছুটে আসছে রোমাঞ্চ আর রহস্যে ভরা একটা ভয়ঙ্কর এক্সপ্রেস ট্রেন। যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনা ঘটতেই পারে, দুর্ঘটনার পরই তো সুঘটনার সূত্রপাত হয়। তাতে তোমার কি লাভ হবে জগদীশ? অর্জুনের সঙ্গে ভুবন ব্যানার্জির পরিচয় হবে, আরতি তার স্বামীর কাছে ফিরে যাবে। স্বামী, স্ত্রী, পিতা, মাতা, পুত্র, পুত্রবধূ সবাইকে নিয়ে সুখে সংসার করবে, এটাই তো আমি জানি। তুমি জানো? বিবেক, তুমি বড় বিবেকহীনের মতো কথা বলছো। এই জগদীশ ভট্টাচার্য সব জেনে শুনেই তোমার রেলগাড়ি সত্যকে প্রতিষ্ঠা করার জন্যই তোমার রেলগাড়িটা নিয়ে চলেছে সেই স্টেশনের দিকে যার নাম স্বর্গ। স্বর্গ স্টেশনে এই গাড়ি শেষ থামা থামবে না। স্বর্গ স্টেশনে শেষ থামা থামবে না। স্বর্গ স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেন আবার ছুটতে শুরু করবে। ছুটতে ছুটতে গিয়ে যে স্টেশনে গিয়ে দাঁড়াবে সেই স্টেশনের নাম হবে মা, আর সেটাই হবে স্বর্গের পরের স্টেশন। কি হলো? হঠাৎ আমার এত আত্মবিশ্বাসের অভাব ঘটলো কেন? হঠাৎ আমার ভিতর থেকে আরেকটা বিবেক জাগ্রত হয়ে আমার সবকিছু ওলট পালট করে দিয়ে গেল কেন? আরতি, আরতি! কি হয়েছে বাবা? তুমি আমার চিৎকার করছিলে কেন? কি হয়েছে? এই অর্জুন কোথায় রে বাপ? সে কোথায় গেছে আমি জানি না, তবে সাধনা বসে বসে পবিত্রের সঙ্গে গল্প করছে। এ তা বলছে বলুক, তুই কিন্তু কিছুতেই দুর্বল হয়ে পড়বি না। সাধনাকে কিছুতেই সেবাব্রতর হাতে তুলে দিবি না বাবা। এ হলো কুন্তির প্রতি দ্রোণাচার্যের আদেশ। তোমার কথা মতো আমি কাজ করব বাবা। অর্জুনকে আমি সাবধান করে দেব, সে যেন নিখিল গুপ্তকে ক্ষমা না করে। নিখিল গুপ্ত, তোমার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। জানোয়ার নিখিল গুপ্ত লোকাবে ঢুকিয়ে তার বিচার প্রার্থনা করতেই আমি দারোগা বাবুর সঙ্গে দেখা করতে গিয়ে। কি বললি? মায়ের সঙ্গে দেখা না করে তুই দারোগা বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলি? কেন যাবো না মা, কেন যাবো না? দারোগা বাবু আমাকে স্নেহ করে। সে তোকে আমার মতো স্নেহ করে? স্নেহ বোধহয় নিম্নগামী মা। অর্জুন, সন্তানের প্রতি মায়ের স্নেহ নিম্নগামী নয়। মা চাই তার ছেলে বড় হোক, 10 জনের একজন হোক। আমি 10 জনের একজন হতে চাই না মা, আমি চাই 1,00,000 জনের মধ্যে একজন হতে। অর্জন করতে চাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অজস্র মানুষের ভালোবাসা পেতে চাই মা। তাই বলে আশা আমার গগন চুম্বে নয় মা। আমি চাই আমার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক ওই প্রশাসনের প্রতিনিধি ভুবন ব্যানার্জির বুকে। অর্জুন, যদি কোনোদিন জানতে পারিস সেই ভুবন ব্যানার্জি তোর মায়ের জীবনে চরম চরম শাস্তি জীবন, তাহলে তুই তখন কি করবি? মা 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 তুমি কি পাগল হয়ে গেলে? অর্জুন, আমি আমার প্রশ্নের উত্তর চাই। উত্তর শুনবে মা? তাহলে শোনো, শত্রু নিপাতকারী অর্জুনের হাতে এখন 2টো ব্রহ্মাস্ত্র, একটা পাশবৎ আর একটা ব্রহ্মশির। বুদ্ধিমতী মা তুমি, মাতৃপূজারী সন্তানের বাকি কথাটা তুমি নিজেই বুঝে নাও মা, তুমি নিজেই বুঝে নাও। অর্জুন শোন, তুই আমার কথা শোন, তুই যা শোন, তুই আমার কথা শোন। দুটো পিস্তল নিয়ে অর্জুন গেল, কার পিছনে ছুটতে গেল? অর্জুন আমার কথা ছাড়া কারো কোনো ক্ষতি করবে না, কারো কোনো ক্ষতি করবে না। নিখিল গুপ্ত, তোমাকে জেল খাটতেই হবে। আর আদর্শবান পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি, তোমাকে আমার কাছে ফিরে একদিন আসতেই হবে। আসতে পারি? আসুন। আচ্ছা, এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আগে হ্যাঁ। হ্যাঁ, অর্জুন আপনার কে হয়? অর্জুন আমার ছেলে। ও, আপনিই তাহলে অর্জুনের মা? অর্জুনের মা অন্য কোনো মহিলা হবে এটা আপনি ভাবলেন কি করে? আচ্ছা, আপনার নামটা কি? আরতি ভট্টাচার্য। আপনার স্বামীর নাম? হিন্দু ঘরের মেয়ে বইতে তো স্বামীর নাম উচ্চারণ করতে নেই। ও ঠিক আছে, এই নিন কাগজ কলম নিন, আপনার স্বামীর নামটা আপনি লিখে দিন। আমি লেখাপড়া জানি না, অশিক্ষিতা।
শুনেছি অর্জুন তো শিক্ষিত। অর্জুন বিয়ে পাস। বিয়ে পাস। হ্যাঁ, একজন অশিক্ষিত মায়ের এমন শিক্ষিত সন্তান হয় কি করে? তাহলে তো স্বর্গে গিয়ে বিদ্যাসাগরের মা ভগবতী দেবীকে জিজ্ঞাসা করতে হবে। তার মতো অশিক্ষিত মেয়ের গর্ভে বিদ্যাসাগরের জন্ম হলো কি করে? আবার আপনি বাঁকা বাঁকা উত্তর দিচ্ছেন। আপনি সঠিক প্রশ্ন করুন, সোজা। আচ্ছা, আপনার স্বামী কি লেখাপড়া জানতেন? তিনি কি শিক্ষিত? শুধু শিক্ষিত নয়, শিক্ষিত শয়তান। দ্যাটস কারেক্ট। হ্যাঁ, একজন শিক্ষিত শয়তানের ছেলে আরো শয়তান হবে। দ্যাট ইজ কারেক্ট। আচ্ছা, ঠিক আছে। আপনার স্বামী এখন বলুন কোথায় আছে? অনেকদিন হলো নিরুদ্দেশ হয়ে গেছে। যদি কিছু না মনে করেন তাহলে আমি একটা কথা বলতে পারি? কি কথা বলুন? আপনার জীবনের সাথে আমার জীবনের না অনেকটা মিল আছে। আপনার জীবন থেকে যেমন আপনার স্বামী হারিয়ে গেছে, তেমনি আমার জীবন থেকে হারিয়ে গেছে আমার স্ত্রী ভারতী। আমি তাকে বিনা দোষে মিথ্যা সন্দেহ করে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি? তার কথা মনে আনতে লজ্জা করে না? ভারতী দেবে, আপনি কি আমার কাছে আপনার জীবন বিরহের কাহিনী শোনাতে এসেছেন? সরি, আই এম ভেরি সরি। কিছুক্ষণের জন্য আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলে ফেলেছি। তার জন্য আমি খুবই দুঃখিত। এখন বলুন, আপনার ছেলে অর্জুন কোথায়? আমি জানি না। আপনি কি জানেন আপনার ছেলে অর্জুন যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানির মালিক সেবাব্রত গুপ্তের একমাত্র মেয়ে সাধনাকে জোর করে তুলে নিয়ে চলে এসেছে? আপনি কি জানেন পবিত্র নামক এক সমাজ বিরোধী এবং অর্জুন তাকে বলাৎকার করেছে? অর্জুনকে আমি স্নেহ করতাম, সে আমাদের বাড়িতে যেত, আমার ছেলে বৌমা নাতি সবাই তাকে স্নেহ করত। আর সেই সুযোগ নিয়ে আপনার আদর্শবান ছেলে অর্জুন আমার বৌমা অঞ্জলির ইজ্জত নিতে হাত বাড়িয়েছিল। মিথ্যে কথা কাকা বাবু, মিথ্যে কথা। আমার বিরুদ্ধে আপনার অভিযোগ সব সাজানো চক্রান্ত। আমি আমার মায়ের পায়ে হাত দিয়ে বলছি, আপনি আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস? তোমাকে বিশ্বাস করবো আবার আমি? তোমাকে আমি আমার হারিয়ে যাওয়া ছেলে সোমনাথের চোখে দেখেছিলাম, তখন আমি জানতাম না তুমি এত বড় অকৃতজ্ঞ, চরিত্রহীন, লম্ব। বাবা হয়ে মায়ের সামনে তার আদর্শবাদী ছেলের নামে কুৎসা রচনা করবেন না। কি বলেন? আমি জানি অর্জুন আমার নিজের হাতে গড়া ইস্পাত। যাদের কলঙ্ক থাকতে পারে, কিন্তু অর্জুন আমার নিষ্কলঙ্ক। এ আপনার মিথ্যা অহংকার আরতি দেবে। আমি ঈশ্বরকে অবিশ্বাস করতে পারি, কিন্তু আমার পুত্রবোধ অঞ্জলিকে আমি অবিশ্বাস করতে পারি না। সে আমায় নিজে বলেছে। কি বলেছে অঞ্জলি বৌদি? কি বলেছে? তুমি তার দিকে খারাপ হাত বাড়িয়েছিলে। বাবা, আমি মিথ্যে কথা বলেছি। হ্যাঁ বাবা, অর্জুন ঠাকুরপো নির্দোষ, অথচ সেবাব্রত গুপ্ত ওকে খুন করতে চাই। অর্জুন ঠাকুরপো হাজতে থাকলে সেবাব্রত গুপ্তের লোকেরা ওকে খুন করতে পারবে না, এই ভেবেই আমি আপনার কাছে মিথ্যে কথা বলেছি। বৌমা, আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয় দারোগা বাবু, স্বপ্ন নয়। নিজের উপর বিশ্বাস হারিয়ে আপনি এখন দুঃস্বপ্ন দেখছেন। সাধনা? হ্যাঁ, আমি সাধনা গুপ্ত, লম্পট স্মাগলার সেবাব্রত গুপ্তের একমাত্র সাবালিকা মেয়ে আমি। তুমি এখানে? অর্জুন আমাকে ধরে নিয়ে আসেনি, আমি স্বেচ্ছায় শহর অন্তঃকরণে আমার বাবার ব্যভিচারী সংসার ত্যাগ করে অর্জুনের হাত ধরে আমি চলে এসেছি অফিসার। হে ঈশ্বর, আমি কোথায় আছি? জগদীশ ভট্টাচার্যের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন আমার কিং কর্তব্য বিমূঢ় অসহায় ভুবন ব্যানার্জিকে ঘিরে দাঁড়িয়ে আছে অসংখ্য বিশ্বস্ত আপনজন। আপনি কে? আপনি কে? আমি হলাম আরতির বাবা, অর্জুনের দাদু, আর অনেক ঘটনার সাক্ষী। কিসের সাক্ষী? আজ থেকে 21 বছর আগে 21 বছর আগে রাজ সাক্ষী। আজ থেকে 21 বছর আগেকার নারকীয় ঘটনার কে তুমি? সত্যি করে বলুন, আপনার পরিচয় কি? ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে রাখবেন না, বলুন আপনি কে? দারোগা বাবু, ঘোমটাটা খুলে দিলে আপনি কি আমাকে চিনতে পারবেন? বলুন। তাহলে দেখুন চিনতে পারেন কি না। আরতি। ভারতী? কে ভারতী? আমার মায়ের নাম তো আরতি। তাহলে কি অর্জুন আমার হারিয়ে যাওয়া ছেলে সোমনাথ? এতদিন যে কথাটা আমি কাউকে বলিনি,
সে কথাটা সবাইকে বলছি শোনো। এই দারোগা বাবুই হচ্ছে অর্জুনের বাবা। ও আমার সোমনাথ। সোম, আমাকে সোম বলে সম্বোধন করে আপনি আমার দিকে এভাবে আগিয়ে আসছেন কেন? আমি তোর বাবা রে। বাবা? আমি তোর বাবা। আপনি বুঝি সেই বাবা যে বাবা আমার মাকে 21 বছর আগে মিথ্যে সন্দেহ করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন? মা আপনি অর্জুনকে বুঝিয়ে বলুন। মা অর্জুন তুই শান্ত হ বাবা। যে বাবা আমার মায়ের মাতৃত্বকে অপমান করেছে তাকে আমি বাবা বলে মানি না। মানিস না? মানতে পারি যদি 24 ঘন্টার মধ্যে আমার মায়ের অপমানকারী ওই জানোয়ার নিখিল গুপ্তকে অ্যারেস্ট করে নিয়েছে, আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাওয়াতে পারেন। বলুন পারবেন? যদি পারেন তাহলে আমি আপনাকে পিতার আসনে বসাবো, আর না হলে যে জানোয়ার আমার মায়ের ইজ্জত লুণ্ঠন করতে হাত বাড়িয়েছিল সেই জানোয়ারের হাত দুটো আমি কেটে দেবো, তার পা গুলোকে ভেঙে দেবো, তারপর সেই জানোয়ারের বুক লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি চালিয়ে তার বুকটাকে ঝাঁঝরা করে দিয়ে আমার মায়ের অপমানের প্রতিশোধ নেব। আমার মায়ের অপমানের প্রতিশোধ। সাবধান, তাহলে আমি কিন্তু বাধ্য হব তোর কাজে বাধা দিতে। বাধা দেবেন? তাহলে চলুন সেই নিখিল গুপ্তের বাড়ি, সেখানেই প্রমাণ হয়ে যাবে কার শক্তি বেশি, আইন রক্ষাকারী পিতার না মাতৃ পূজা দিয়ে সন্তানের। অর্জুন আমাদের নাগালে বাইরে চলে গেছে। আমি কুকুরের মতো গুলি করে মারবো। বেশ করেছি। আমি অর্জুনকে ভালোবাসি, তাই তোমাদের হাত থেকে বাঁচাতে কায়দা করে আমি তাকে পুলিশের হাতে তুলে দিলাম। পুলিশের হাতে তুলে দিলেও তাকে তুই বাঁচাতে পারবি না, তাকে মরতেই হবে। সেখানে নিয়ে গিয়ে ওই শরীর থেকে একটা যন্ত্রণা করে রাখা আমি সব নিগড়ে যন্ত্রণার আপনারা আরো জোরে হাসুন। দারোগাবু অর্জুনকে অ্যারেস্ট করতে পারেননি। যে কোনো কারণে হোক দারোগাবু অন্য মনস্ক হয়ে পড়ায় সেই সুদাঙ্গা কুত্তার বাচ্চা অর্জুন পালিয়ে গেছে। গুড নিউজ, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। তুমি যাও যেমন করে হোক অর্জুনকে পৃথিবীর বাড়ি থেকে সরিয়ে দিতে হবে, তাই না স্যার? চলি স্যার। বাঁচাতে পারলি তোর জানোয়ার প্রেমিক। একটু পরে খবর পাবি ওই ধাপার মাঠে পড়ে আছে অর্জুনের লাশ। তার আগে নিখিল গুপ্তের লাশ পড়ে থাকবে তারই বাড়িতে। ধরিত্রীর মতো আমি তোমার রথচক্র গ্রাস করেছি। তোমার পিস্তল থেকে আমি আগেই গুলি বার করে নিয়েছি। মেয়েটা অভিনেত্রী হলেও কাজটা খুব ভালোই করেছে, না হলে হয়তো দাদার হাতে ভাইয়ের মৃত্যু হতো, কিংবা এই ছোট ভাইয়ের হাতে তোমার মৃত্যু হতো। দাদা, আমি তোমার ছোট ভাই সোমনাথ। হ্যাঁ, তোমার মা আমার মা একই। হ্যাঁ, তোমার আমার বাবার দুজনারই বাবার নাম ভুবন ব্যানার্জি। আমাদের দুজনারই রক্ত এক। তুই আমার ভাই সোমনাথ? ভাই তুই আমার মুখে আয়। না দাদা না, তার আগে নিখিল গুপ্তের শাস্তি চাই। নিখিল গুপ্ত? হ্যাঁ, সেবাব্রত গুপ্তের আড়ালে লুকিয়ে থাকা ওই লোকটাই হলো আসলে নিখিল গুপ্ত। বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদের মূল ওই নিখিল গুপ্ত। তাহলে চল ভাই, চল আমরা দুই ভাই এক হয়ে শাস্তি দেব, আমাদের জীবনের চরম শাস্তি ওই নিখিল গুপ্তকে।
নিখিল গুপ্ত আমরা আসছি। নিখিল গুপ্ত, তোমার গুপ্ত পরিচয় আজ প্রকাশ হয়ে গেল। অর্জুন আর কর্ণ এক হয়ে তোমাকে শাস্তি দিতে গেল। আজ আজ তোমাকে মরতেই হবে নিখিল গুপ্ত, মরতেই হবে। এই দারোগা ভুবন ব্যানার্জি থাকতে নিখিল গুপ্তকে তোমরা মারতে পারবেন না। দারোগা বাবু, নিখিল গুপ্ত যে আপনার চরম শত্রু, সে কথা কি আপনি ভুলে গেছেন? না, আমি ভুলিনি। আমি জানি নিখিল গুপ্তর মতো শয়তান পৃথিবীতে আর দুটো নেই। সে আমার ব্যক্তিগত শত্রু হতে পারে, কিন্তু আইনের রক্ষক, আইনের সেবক এই ভুবন ব্যানার্জি সে শত্রু নয়। তাই বলে নিখিল গুপ্তের শাস্তি হবে না? আইন তাকে নিজস্ব শাস্তি দেবে। আমি তাকে অ্যারেস্ট করে আদালতে তুলে দেব। সাক্ষ্য প্রমাণ যাচাই করে আদালত যে শাস্তি দেবে সেটাই মাথা পেতে নিতে হবে। কিন্তু আমার অপরাধে কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই। তোমার সমস্ত অপরাধের প্রমাণ হচ্ছে আমি। সাধনা, সাক্ষী দিন, ওকে অ্যারেস্ট করুন। ওই শয়তান নরকের কি নিখিল গুপ্তকে আপনি অ্যারেস্ট করুন। ওই দেশের দুইটিকে আপনি অ্যারেস্ট করুন স্যার। নিখিল গুপ্ত, আপনি ভেতরে যান, আপনি নিশ্চিন্তে থাকুন। স্যার, আদালত ছাড়া আপনাকে কেউ শাস্তি দিতে পারবে না। আপনি মানুষ নন ভুবন বাবু, আপনি দেবতা। শুনে যাও দেবতা, আর কিছুক্ষণ পরে ধাপার মাঠে পড়ে থাকবে অর্জুনের মৃতদেহটা। না বাবা না, তুমি এই কাজ করো না বাবা। আমাদের পায়ে পড়ে বাবা। অর্জুনকে আপনি মারবেন না, অর্জুনকে আপনি মারবেন না। বাবা বাবা বাবা, কি অপূর্ব দৃশ্য! একজন নায়ককে বাঁচাবার জন্য দুইজন নায়িকার কি অপূর্ব সহানুভূতি। নায়িকা আপনার মেয়ে, আমি নায়িকা নই। তুই সহ নায়িকারের শয়তানি। তুই আমার স্বর্গ থেকে পতনের সাক্ষী। তাই আমার অনেক অপরাধের সাক্ষীকে আমার শাস্তির আগে আমি পৃথিবী থেকে out করে দিলাম। তুমি কি করলে বাবা? এই তুমি কি করলে? এক্ষুনি যে পুলিশে তোমাকে অ্যারেস্ট করে পালিয়ে যাও বাবা। তুমি এক্ষুনি এই মুহূর্তে থেকে পালিয়ে যাও বাবা। তুমি পালিয়ে যাও। কোথায় পালাবো? যেখানে হোক, যেমন করে তুমি পালিয়ে যাও বাবা। তুমি পালিয়ে যাও। না বাবা, না কোনো কিন্তু না। সরি বলবা, তোমারই বলবো আমি হাতে তুলে নাও বাবা। সাধনা, অপরাধের সাক্ষী বাবা। বাবা হেরে গেছে বাবা, হেরে গেছে। প্রেম হেরে গেছে বাবা। চিরন্তন স্নেহ যে জয় হলো বাবা। চিরন্তন স্নেহ জয়। এক্ষুনি পুলিশ এসে পড়বে, এক্ষুনি অর্জুন এসে পড়বে। আমাকে পালাতে হবে এই শহর থেকে, এমনকি এই দেশ থেকে পালাতে হবে। জল, জল। পালিয়ে গেল কে? পালিয়ে গেল এই ভাঙা বাড়ির দালান দিকে কে পালিয়ে গেল? তবে কি দারোগা ভুবন ব্যানার্জির গুপ্তচর, নাকি নিখিল গুপ্ত নিজেই? পারবে কত দূর তুমি পালাবে জানোয়ার নিখিল গুপ্ত? আজ তোমাকে আমার হাতে মরতেই হবে। কে তুমি? আমি পল্লবী। জীবন নাটকে এটাই আমার শেষ দৃশ্য অর্জুন। তাই নিখিল গুপ্তর হাত থেকে তোমাকে বাঁচাতে এসে ভালোবাসার সর্বশ্রেষ্ঠ দাম মৃত্যুকেই মাথায় তুলে নিলাম। নিখিল গুপ্ত গুলি করেছে অর্জুন, সে পালাচ্ছে। তুমি এখনই ছুটে যাও, আর যাওয়ার সময় তুমি বলে যাও অর্জুন, আমার এই মৃত্যুটা কিন্তু অভিনয় নয়। তোমাকে ভালোবাসাটাও আমার অভিনয় নয়। বলো অর্জুন, তুমি শুধু একটিবার আমাকে বলো, আমাকে তুমি ভালোবাসো, আমাকে তুমি ভুল বোঝনি, আমাকে তুমি ভালোবাসো। বলো বলো পল্লবী, আমি তোমাকে শুধু ভুলেই বুঝেছিলাম, কিন্তু যখন আমার ভুল ভাঙলো তখন আর আমার কিছুই করার নেই। কিন্তু জানোয়ার নিখিল গুপ্ত, এই সমাজের মহাশত্রু নিখিল গুপ্ত, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। আমি আমার ভালোবাসার রক্তে শোধ করে নেব, তোমার রক্ত দিয়ে শোধ করে নেব আমার ভালোবাসার মূল্য। বাঁচাও!
অর্জুন সাবধান, আইন নিজের হাতে নিবি না। অর্জুন পাগলের মতো পিস্তল নিয়ে ওই দিকে লিপ্ত পিছনে ছুটেছে। বৌমা বৌমা, আমার অর্জুন যদি আমার কাছে আর ফিরে না আসে। তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। অর্জুনকে আমি ফিরে নিয়ে আসবো। শুনবে না, শুনবে না, অর্জুন আজ কারো কথা শুনবে না। সে তার মায়ের প্রতিশোধ দেবার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু তোমার জামাই যে পিস্তল নিয়ে ওর পিছনে পিছনে ধা করছে বাবা। তাই তো দেখছি মা, ওদের মধ্যে যে বাবা ছেলে সম্পর্ক আছে বোঝাই যাচ্ছে না। কি করে বোঝা যাবে? আজ যে দুজনার শত্রু, একজন আইন ভাঙবে আর একজন আইনকে রক্ষা করবে। এই ভাঙা গড়ার খেলায় কে ধরবে রথের রশি? আমি দাদু, আমি এক্ষুনি ছুটে গিয়ে অর্জুনকে শান্ত করবো, তারপরে নিখিল গুপ্তকে আইনের হাতে তুলে দেবো। এই যে রবি, তুমি আমাকে অর্জুনের হাত থেকে রক্ষা করো। এই যে ভারতী, আমি তোমার সামনে জোর হাত করে ক্ষমা চেয়ে বলছি, অর্জুনের হাত থেকে রক্ষা করে আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দাও। সুযোগ তোমায় দেয়া হবে, কিন্তু তোমাকে বলতে হবে ভারতী তোমার বোনের মতো নয়, বোন। আমি তাই বলবো, দয়া করে আমাকে আপনারা বাঁচতে দিন। ভারতী, ওরে আমার বোন, তুই আমাকে বাঁচা রে বোন, তুই আমাকে বাঁচা। পাপের ভোগ খেয়েছিস, বাঁচাবার সময় তুই পাবে না, জানোয়ার নিখিল গুপ্ত। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরব পাণ্ডব সব এক হয়ে গেছে। পুলিশ অফিসার বিশ্বদেবকে ডাকো, সেও এসে এই জয়দ্রথের প্রাণ ভিক্ষা চাক। অর্জুন, এখনো বলছি তুই অস্ত্র নামা। দারোগা বাবু, আমি আমার মায়ের পায়ে জীবন সমর্পণ করার জন্য জন্মেছি, আপনার হাতে অস্ত্র সমর্পণ করার জন্য নয়। অর্জুন, আমি তোর মা বলছি, তুই তোর বাবার কথা শোন। তুমি কি সেই আমার জনম দুঃখিনী মা? তুই তোর বাবাকে একবার বাবা বলে ডাক দাদু, দেখবি সব ঠিক হয়ে গেছে দাদু ভাই। আমি যে একবার বাবা বলে ডাকলে আমার ভেতরের সব বিদ্রোহ চিরকালের জন্য বোবা হয়ে যাবে। অর্জুন, আমি তো দাদা, তুই আমার কথা শোন ভাই। আমি তোমার বৌদি। অন্তত এই মুহূর্তে আমার ভীষণ লোভ হচ্ছে। তোমাদের সকলকে নিয়ে আমি আনন্দে মেতে উঠি, কিন্তু হ্যালো, অর্জুনকে আমার মুখ থেকে কেড়ে নিলে। নিলাম, এই পুলিশের পোশাকের ভেতর থেকে বেরিয়ে আসছে এক ভয়ঙ্কর বিচারক, যে বিচারকের মানদণ্ডে কোনো ভুল হয়নি, তাই বিচারকের দণ্ডে ছিটকে লেগেছে সন্তানের বুকের রক্ত। অনিরুদ্ধ, আমি আইন রক্ষা করার জন্য আমি আইন ভেঙেছি, তাই আইন মোতাবেক তুমি আমাকে অ্যারেস্ট করো। আমার বিদ্রোহ যে তোমার কথা আমাকে শুনতে দেয়নি গো মা। তাই তো আমি আমার জীবন দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেলাম। মাগো, আমার বুকের রক্তে রাঙিয়ে দিয়ে গেলাম তোমার দুটি চরণ। প্যাসেঞ্জার বন্ধুগণ,
পিতা স্বর্গ স্টেশন থেকে জীবনের রেলগাড়ি ছুটতে ছুটতে এসে চিরকালের জন্য থেমে গেল মায়ের সেই আলতারাঙা চরণ তলে। এ গাড়ি আর যাবে না। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা দয়া করে গাড়ির কামরাগুলো খালি করে দিয়ে বাইরে বেরিয়ে গিয়ে দেখুন, এটাই স্বর্গের পরের স্টেশন। পথের ক্রান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো, বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা। আধারের ভুকুটিতে ভয় নাই মাগো, তোমার চরণে জানি পাবো ঠাই। আধারের ভুকুটিতে ভয় নাই মাগো, তোমার চরণে জানি পাবো ঠাই। সে পথ চলিতে যদি কাঁটা বেঁধে পায়, হাসি মুখে সে বেদনা সব। কত দূর আর কত দূর বলো মা। কত দূর আর কত দূর বলো মা।